কথা কি সবাই জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা। আম, আমি দুঃখিত, একটু লেট হয়ে গিয়েছে। আপনারা ওয়েট করছেন, আপনারা অনেকেই আছেন, জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের টপিক মাস্টারিং এমআরসিএস সেশনের জন্য আমি কোলোরেক্টাল সার্জারি বিষয়ে আপনাদের সাথে কিছু জিনিস ডিসকাশন করব। প্রথমে যারা আছেন তাদের জন্য একটু বলতে চাই কেন আসলে আপনারা এমআরসিএস টা দিবেন। আপনারা যেহেতু জয়েন করেছেন, আমি জানি আপনারা আগ্রহী। তারপরেও যাদের মানে এখনো ডাউট আছে অ্যাবাউট এমআরসিএস, হোয়াই ইউ আর গোনা পারসিউ এমআরসিএস, আমি বলবো যে হচ্ছে আমি পার্সোনালি যে কারণে এমআরসিএস টা দিয়েছিলাম, কারণ প্রথম কথা হচ্ছে এটা স্কোপ খুলে যায় বাইরের দেশের জন্য। ইন্টারন্যাশনাল মাইনের ডিগ্রি আমি ভবিষ্যতে ইন ফিউচার আমার ইচ্ছা আছে এফআরসিএস করার। সেক্ষেত্রে যদি আমি হোপফুলি এমআরসিএস পার্ট বি কমপ্লিট করি বা এমআরসিএস টা আমি কমপ্লিট করি, এটা আমার ফার্স্ট স্টেপ ফর এফআরসিএস। এবং টু বি অনেস্ট, বাংলাদেশের অবস্থা ফর ডক্টরস খুব একটা বেশি ভালো না। তো বিসিএস ক্যাডার হওয়ার পরও আমি চেয়েছিলাম যে যাতে ইন্টারন্যাশনাল একটা স্কোপ আমার জন্য খোলা থাকে। সো ফর দিস পারপাস আমি আসলে এমআরসিএস পার্ট এটা দিয়েছি। এবং আপনারা জানেন যে হচ্ছে এখন এনএচএস চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মানে ওদের দেশের ডক্টর ছাড়া ইন্টারন্যাশনাল ওরা সার্জন বা ডক্টর, শুধু সার্জন না, ডক্টর ওরা কম নিবে। হ্যাঁ, এনএসএইচ একটু স্কোপ হয়তো কমে যাবে, বাট টু বি অনেস্ট এনএচএইচ ছাড়াও আপনারা ইউরোপের কিছু কিছু কান্ট্রিতে আপনি স্কোপ পেয়ে যাবেন। এমআরসিএস ওখানে হচ্ছে রেকগনাইজড। তারপরে মিডল ইস্টার্ন কান্ট্রিতে এমআরসিএস একটা রিকগনাইজড ডিগ্রি, যারা মানে শুধু নট অনলি এনএচএইচ, ইউকে ছাড়া, ইউকে বাদেও অন্যান্য জায়গাতে আপনার জন্য একটা স্কোপ খুলে যাবে। সো আমার কাছে মনে হয় এই ডিগ্রিটা রাখা আপনাদের সবার জন্য প্রয়োজন। এখন আমি আর বেশি কিছু না বলি, এমনিতে আমি একটু দেরি করে ফেলেছি, সরি ফর দ্যাট। আমি শুরু করি আমাদের আজকের সেশনে। আপনাদের যদি কখনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো কথাতে অসুবিধা হয়, প্লিজ আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। এবং কোনো কিছু যদি ভুল হয় বা কিছু হয় আমার কিছু না জানা না থাকে, আমি জেনে জানাবো। আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোলোরেক্টাল সার্জারি। কোলোরেক্টাল সার্জারি পোর্শনটা মূলত আপনাদের বা আমাদের যেটা প্রয়োজন এমআরসিএস পার্ট এইতে, সেটা হচ্ছে পেপার টু তে, যেখানে 120 মার্কস থাকে। 120 মার্কস এর মধ্যে টোটাল আপার জিআইটি এবং কোলোরেক্টাল সার্জারি পোর্শন মিলে 7 মার্কস থাকে। কিন্তু ওরা আসলে হোল সিলেবাসটা আসলে যে একদম 7 মার্কসই কোলোরেক্টাল সার্জারি থেকে দিবে এরকম না। কিছু কিছু ডায়েটে এরা হচ্ছে এক একটা স্পেসিফিক মানে পোর্শন অফ দ্য সার্জারি থেকে একটু বেশি কোশ্চেন করে। তো আপার জিআইটি এবং কোলোরেক্টাল সার্জারি মিলে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে 7 কোশ্চেন অ্যাটলিস্ট পেয়ে যাবেন, বেশিও পেতে পারেন। আমি এখানে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক ফর কোলোরেক্টাল সার্জারি আমি বলে দিচ্ছি, এখান থেকে আপনাদের কোশ্চেন আসবেই আসবেই আসবেই। সেটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ব্রনচিটিস এবং আলসারেটিভ কোলাইটিস সম্পর্কে একদম সুন্দর ধারণা, অ্যাটলিস্ট ফিচার্স গুলো বা কোন ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট করবেন, এই ধারণা ছাড়া আপনার পরীক্ষা দিতে যাবেন না। কারণ হচ্ছে এখান থেকে আমি একদম বলেই দিচ্ছি, একটা আরো অনেক বেশি কোশ্চেন থাকে। বিশেষ করে এদের যে প্যাথোলজিক্যাল ফিচার, ম্যাক্রোস্কোপিক ফিচার, এগুলো হচ্ছে প্যাথোলজি পোর্শন ফর পেপার ওয়ান, সেটার সাথে কোরিলেট করে, যার কারণে দেখা যায় যে এই পোর্শন থেকে পেপার ওয়ানও কিছু কোশ্চেন চলে আসে প্যাথোলজি পোর্শনে। তাহলে আমরা একটু দেখি ক্রস জিএস সম্পর্কে আপনাকে আসলে কি কি জানতে হবে। আমি আপনাদেরকে সেটা সুন্দর মতো বলে দিব, ঠিক আছে? ক্রনস ডিজিজ সম্পর্কে আমি এখানে মার্ক করে আসছি। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে ক্রনস ডিজিজ। আমরা জানি ইনফ্লামেটরি বাউল ডিজিজ এর মধ্যে দুইটা জিনিস আছে, ক্রনস ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস। তার মধ্যে প্রথম আপনাকে যে তথ্যটা জানতে হবে, আপনাকে ওরা স্টেম মধ্যে বা কোশ্চেনের মধ্যে বলেই দিবে আপনার হচ্ছে পেশেন্টের কিছু সিমটমস আছে, সিমটমস এর মধ্যে কি কি, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, হাবিজাবি, ওয়েট লস থাকবে, ম্যালনিউট্রিশনের পেশেন্ট। সাধারণত ক্রস ডিজিজের ক্ষেত্রে পাররেক্টাল ব্লিডিং এর হিস্ট্রি খুব একটা থাকে না, বাট থাকতে পারে। ওরা মানে যদি হিন্টস দেয়, সাধারণত পাররেক্টাল ব্লিডিং আলসারেটিভ কোলাইটিস এর দিকে ইন্ডিকেশন বেশি করে, যেহেতু ওটা রেকটাম থেকে শুরু হয়, ঠিক আছে, পাররেক্টাল ফ্রেশ ব্লাড। কিন্তু ওরা মাস্ট আপনাকে যদি ট্রান্স ইন্ডিকেট করে বলে দিবে যে আপনার ট্রান্সমুরাল ইনফ্লামেশনের কথা বলে দিবে। এই কথাটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, জানতে হবে যে ক্রস ডিজিজে ট্রান্সমুরাল ইনফ্লামেশনটা হয়। এই হিন্টসটা ওরা দিয়ে দেয় সাধারণত ক্রস ডিজিজ রিলেটেড কোশ্চেন চাইলে, বা হচ্ছে ক্রস ডিজিজ ডায়াগনোসিস যদি ওরা ইন্ডিকেট করতে চায় সেক্ষেত্রে। কমনলি কোথায় পাওয়া যায়?
সাধারণত এটা টার্মিনাল আইলামে পাওয়া যায়, কিন্তু ক্রনস ডিজিজ এমন একটা ডিজিজ যেটা মাউথ টু অ্যানাস এভরি সিঙ্গেল পোর্শন অফ দ্য জিআইটি তে ইনভলভ করতে পারে। মোর কমনলি আমাদের পাওয়া যায় টার্মিনাল আইলাম। এই পোর্শনটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে এটা ওয়ার্সিং স্মোকার্স। আবার এটার যে কাউন্টার পার্ট আছে আলসারেটিভ কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিসে আমার স্মোকিংটা হচ্ছে আবার প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। সো ক্রস ডিজিজে ওয়ার্সিং স্মোকার্স এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। ওরা কিভাবে কোশ্চেন গুলো করে আমি আপনাদেরকে পরবর্তীকালে বলে দিব। আমরা কিছু এমসিকিউ সলভও করব, আমাদের সলভও করবো আমরা, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। সাইন সিমটমস গুলোর মধ্যে আমি বলেছি নর্মাল সাইন সিমটমসই থাকে। ওরা ক্রস ইন্ডিকেট করতে চাইলে অবশ্যই ট্রান্সমোরাল ইনফ্লামেশনের কথা বলে দিবে, বা আইলাম ইনভলভ করেছে অথবা স্মল গাট ইনভলভ করেছে কথাটা বলে দিবে। আমরা যখন আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস এর মধ্যে পার্থক্য করতে যাব, তখন আমরা দেখব যে আলসারেটিভ কোলাইটিস নামের মধ্যেই বলা আছে কোলাইটিস। সো আলসারেটিভ কোলাইটিস সোললি কোলনের মধ্যে এটা রেস্ট্রিক্টেড, কোলনের বাইরে ও কোনো ধরনের কোনো ইনফ্লামেশন করবে না। বাট ক্রনস যেহেতু আমি বলেছি মাউথ টু অ্যানাস পুরাটা পর্যন্তই আমার স্প্রেড করতে পারে, সেই জন্য ক্রনস ইন্ডিকেট করতে চাইলে ওরা সাধারণত স্মল গাট ইনভলভ কথাটা মেনশন করে দেয়। ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিংস স্কিপ লেশন থাকে, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন থাকে না, কিছু কিছু জায়গায় কিছু কিছু পোর্শন অফ দা কোলন ইনভলভ করে। স্কিপ লেশন কথাটা এই কথাটা এটা হচ্ছে প্যাথোলজিতে ওরা এই পোর্শন দিয়ে বা এই হিন্টস দিয়ে কোশ্চেন দিয়ে দেয় টু ডায়াগনোসিস, বা হচ্ছে ক্রস ডিজিজে আমি প্যাথোলজিক্যাল ফাইন্ডিং বা ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিং কি পাবো ওভাবে দিয়ে দেয়। হিস্টোলজিতে আপনার এই কথাটা মনে রাখতে হবে যে হচ্ছে এখানে প্যাচি এবং ট্রান্সমোরাল ইনফ্লামেশনের কথা আমি অলরেডি বলেছি। এখানে ফ্যাট র্যাপিং থাকে। ফ্যাট র্যাপিং জিনিসটা কি হয় আমি আসলে আপনাদেরকে বলে দিই। টার্মিনাল আইলামে এটা বেশি হয়। আমরা জানি যে আমাদের মেসেন্টারিতে অনেক বেশি ফ্যাট থাকে, তাই না? মেসেন্টারিতে কিছু ফ্যাট থাকে, এবং যে কোনো ফ্যাটি টিস্যু আমাদের বডিতে অ্যাডোপোসাইট গুলো হচ্ছে অ্যাডোপোকাইন এবং কিছু সাইটোকাইন রিলিজ করে। যখন আমাদের বডিতে ইনফ্লামেটরি কন্ডিশন বেশি হবে, আমাদের এই অ্যাডোপোকাইন আর হচ্ছে সাইটোকাইন রিলিজটা বেড়ে যাবে। যার কারণে কি হয়, যখন আমাদের ক্রস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসটা হয়, তখন হচ্ছে আমাদের এই টার্মিনাল আইলিয়ামে গিয়ে হচ্ছে আমাদের ইনফ্লামেশন যখন হবে, তখন আমাদের এখানে ওই অ্যাডেপোকাইনটা রিলিজ বেশি হবে। যার কারণে ইনফ্লামেশন হবে, আমাদের মেসেন্টার এই পোর্শনটা থিকেন হয়ে যায় এবং হচ্ছে টার্মিনাল আইলামকে ঘিরে ধরে মেসেন্টারটা বসে থাকে। হ্যাঁ, ফ্যাট র্যাপিং হয়। টার্মিনাল আইলামের পাশে যে মেসেন্টারটা আছে সেখানে হচ্ছে ফ্যাট মনে হবে যেন টার্মিনাল আইলামের আশেপাশে অনেক বেশি ফ্যাট জমে আছে। এই ইনফ্লামেশনের কারণেই হয়, যেহেতু আমরা বলে দিয়েছি যে মোস্ট কমনলি এটা যেহেতু আমাদের টার্মিনাল আইলামই বেশি হয়, যার কারণে টার্মিনাল আইলামে হচ্ছে ফ্যাট র্যাপিং থাকে। এই কথাটা আপনারা মনে রাখবেন। কেন মনে রাখবেন? অনেক সময় এরা এরকম ভাবে কোশ্চেন দেয় যে হোয়াট আর দ্য ফিচার্স অফ ক্রস ডিজিজ, অর হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স আর রিলেটেড টু ক্রস ডিজিজ। সেক্ষেত্রে এই ফ্যাট র্যাপিং বা ফ্যাট র্যাপিং অফ দ্য টার্মিনাল আইলাম এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা সাধারণত ওরা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের কিছু অপশন দিয়ে এই একটা কোশ্চেন, এটা আমাদের রিকলে এরকম একটা কোশ্চেন আসে যে টার্মিনাল আইলাম অফ আর ফ্যাট র্যাপিং অফ দ্য টার্মিনাল আইলাম রিকলের একটা কোশ্চেন, যেখানে হচ্ছে ক্রনস ইন্ডিকেট করেছিল ক্রনসের, এবং সেখানে হচ্ছে অ্যান্সার ছিল এইটা। যার কারণে ক্রনসে যে আমাদের টার্মিনাল আইলামে ফ্যাট র্যাপিং হয় কথাটা মনে রাখবেন। ডিজিজ প্যাটার্নের মধ্যে এই যে দেখেন, আইলিয়াল, আইলোকোলিক, কোলোনিক ডিজিজ। আইলিয়াল ডিজিজটা বেশি হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পেরি অ্যানাল ইনভলভমেন্ট, হ্যাঁ, আমাদের ক্রনসে হতে পারে। এখানে যে কথাগুলো আমি বিশেষ করে হাইলাইট করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, প্লিজ এই কথাগুলো ভুলা যাবে না। ক্রস সম্পর্কে এই কথাগুলো মনে রাখতে হবে, বিশেষ করে এই যে ওরসিন স্মোকার কথাটা, ট্রান্সমিনাল ইনফ্লামেশন, এবং হচ্ছে ফ্যাট র্যাপিং হয়, স্কিপলেশন থাকে। আমরা আরো যখন সামনে যাব আরো এই সকল বিষয়ে আমরা জানতে পারবো। এখন আমরা আসি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস রিলেটেড। আলসারেটিভ কোলাইটিস, এখন আমাদের আলসারেটিভ কোলাইটিস সম্পর্কে আমাদের যদি জানতে হয়, আমরা দেখি এখানে আসলে কি কি প্রশ্ন আপনাকে জানতে হবে। সরি অ্যাবাউট দিস, মার্কিং আগের মার্কিং গুলো রয়ে গেছে, আমি একটু এটা মুভ করার চেষ্টা করছি, না হলে আমি নতুন করে এখানে আমি নতুন আরেকটা পেন দিয়ে আমি আপনাদেরকে এখানে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, আলসারেটিভ কোলাইটিস সম্পর্কে আপনি কি কি জিনিস পড়বেন বা কি কি জিনিস আপনাকে জানতে হবে। প্রথম কথা, আলসারেটিভ কোলাইটিস আপনার রেকটাম থেকে শুরু হয়। ওরা বলেই দিবে যে কোলোনোস্কোপিতে আপনার একটা পেশেন্টের
খেয়াল করবেন এখানে ওরা বলে দিবে হচ্ছে পাররেক্টাল ব্লিডিং এর কথা। ঠিক আছে, আপনাকে মেনশন করে দিবে পেশেন্টের যে পেশেন্টের হচ্ছে ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং আছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজের আদার্স যে সকল ফিচার্স, মানে আপনার ম্যালনিউট্রিশনের কথা বলবে, ওয়েট লসের কথা বলবে, ফ্রিকোয়েন্ট অ্যাটাক অফ পাররেক্টাল ব্লিডিং এর কথা বলবে। পাররেক্টাল ব্লিডিং সাধারণত আলসারেটিভ কোলাইটিস ইন্ডিকেট করে যদি ইনফ্লামেটরি বাউল ডিজিজের আদার্স ফিচার্স গুলো থাকে, অ্যানোরেক্সিয়া নশিয়া এসবের সাথে। তাহলে আমাদের আলসারেটিভ কোলাইটিস রেকটাম থেকে আপনার শুরু হয় সবসময় এবং কন্টিনিউয়াসলি এটা প্রক্সিমেলি আসবে। ঠিক আছে, তাহলে আমার শুরুর জায়গাটা কিন্তু রেকটাম, এবং এইটা কখনই আমাদের আইলোসিক্যাল ভালভের বাইরে যাবে না। এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আইলোসিক্যাল ভালভের বাইরে এটা যাবে না, মানে কোলন পর্যন্ত, যেহেতু কোলাইটিস কোলনের মধ্যেই এটা সীমাবদ্ধ। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাল ক্যানেল এবং হচ্ছে অ্যানাল ট্রানজিশন জোনটাকে এটা ইনভলভ করে না। কেন ইম্পর্টেন্ট? এটা আসলে আপনারা মনে রাখবেন, এটা মূলত ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট পারপাসে। যখন আমি ম্যানেজমেন্ট কৌশলটা বলবো তখন এই কথাটা আপনাদের, ওর আলসারেটিভ কোলাইটিসের সার্জিক্যাল ম্যানেজমেন্টটা কি হচ্ছে বা হচ্ছে ক্রনসের সার্জিক্যাল ম্যানেজমেন্টটা কোনটা হচ্ছে সেটা বোঝার জন্য এই কথাটা আমাদের লাগবে। অ্যানাল ক্যানেল এবং অ্যানাল ট্রানজিশন জোন আমাদের আলসারেটিভ কোলাইটিসে ইনভলভ করে না। এই যে সাইন সিমটমস এর মধ্যে ব্লাডি ডায়রিয়ার কথা বলে দিবে, ব্লাডি ডায়রিয়া উইথ মিউকাস এবং স্লাইম, এই কথাটাই বলে দেয়। আর্জেন্সি এসব হাবিজাবি থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, লেফট সাইডে সাধারণত বেশি হয় কারণ আমাদের রেকটাম থেকে শুরু হচ্ছে, রেকটামের পরে আমাদের সিগময়েড কোলন, সো লেফট সাইডেড কোলনে আগে শুরু হবে এবং কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স আমরা পাবো। এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স এর মধ্যে এইখানে আমি দুটা কথা এরা বলেছে, এই কথাটা হচ্ছে ইএমআর সিরিজ থেকে নেওয়া। মূলত এই জিনিসটা যে আসলে আপনাদের হুবহু মনে রাখতে হবে ব্যাপারটা আসলে তা না, এখান থেকে কোন কোন জিনিস লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে রিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি, আনরিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি, এটা যদি আপনারা মনে রাখতে পারেন এভাবে ভালো। সাধারণত এভাবে প্রয়োজন হয় না। কিভাবে প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলি। আচ্ছা, প্রথমে রিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়? রিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি মানে আমাদের এই ক্রনিক ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এর এগুলোর আসলে গুড ডেজ ব্যাড ডেজ থাকে। যখন আমাদের ডিজিজটা হচ্ছে ফ্লেয়ার আপ করবে তখন আমাদের এই ফিচার্স গুলো আমাদের আরো বেশি সামনে আসবে। এই ফিচার গুলো যখন আমাদের হচ্ছে ডিজিজ ফ্লেয়ার আপ করছে তখন এই ফিচার্স গুলো আমরা বেশি বেশি পাবো। ঠিক আছে, যার কারণে বলেছে রিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি। আর হচ্ছে আনরিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি মানে, মানে হচ্ছে আমার ইউভেটিস বা পায়োডার্মা গ্যাংগ্রিওসাম, এটা হচ্ছে হয়তো হয়েছে এই সময় আমার ক্রনিক ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস অ্যাক্টিভ থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা এমনিতেই মানে সাথে রিলেটেড, ডিজিজের সাথে রিলেটেড, বাট ডিজিজ এখন অ্যাক্টিভ যেটা আছে মানে যে ডিজিজ আমার ফ্লেয়ার আপ হয়ে আছে, নট নেসেসারি। রিলেটেড টু ডিজ অ্যাক্টিভিটি কথাটার মানে হচ্ছে এইটুকু। আপনারা যদি এভাবে মনে রাখতে চান মনে রাখতে পারেন, যদি মনে রাখতে পারেন ভালো। কিন্তু কোন কোন কথাগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আর্থ্রাইটিস বোথ আমাদের আলসারেটিভ ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনিক ডিজিজে হচ্ছে আমাদের মেনশন থাকে বা আমাদের উল্লেখ করা থাকে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, এপিস্ক্লেরিটিস হচ্ছে আমাদের ক্রনসে বেশি পাওয়া যায়। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে গোল্ড এবং এই কথাটা আমাদের রিকলে আসছে সেটা হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস মোর কমন ইন আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, এটা হচ্ছে রিকলে আসছে। হ্যাঁ, এর আগেও আমাদের কোশ্চেনে আলসারেটিভ কোলাইটিস এর এরকম ফিচার দিয়ে বলেছিল যে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস ইজ এ ফিচার, বা একটা পেশেন্টের এরকম পারেক্টাল মানে বাওয়ালের ইয়া ছিল, পারেক্টাল ব্লিডিং এর হিস্ট্রি আছে, এরকম ইনফ্লামেটরি বাউল ডিজিজের বাকি ফিচার্স গুলো ছিল, টেনিসমাস ছিল, তার সাথে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস এর কথা বলে দিয়েছিল। তার মানে ইন্ডিকেট করছে যে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এবং প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস মোর রিলেটেড টু আলসারেটিভ কোলাইটিস, কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এছাড়া আরেকটা কথা, ইউভেটিস এর কথা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর বেশি। তার মানে আমরা দুইটা জিনিস পাচ্ছি দেখেন, এপিস্ক্লেরাইটিস মানে স্ক্লেরাতে ইনফ্লামেশন হচ্ছে আমাদের ক্রনসে বেশি, ইউভেটিস কিন্তু আবার আলসারেটিভ কোলাইটিস এ বেশি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখবেন, এই হাইলাইটেড কথাগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আর এই ডিসগুলো আপনারা কি কি ফিচার থাকতে পারে অবশ্যই আপনারা জানা থাকলে ভালো, কারণ এভাবেই কোশ্চেন দিয়ে দেয় যে পেশেন্টের হচ্ছে ইন্টেস্টাইনাল ফিচার আছে, সাথে পেশেন্টের আর্থ্রাইটিস আছে, পেশেন্টের এপিস্ক্লেরাইটিস আছে, বা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিওসাম আছে, তারপরে আপনার হচ্ছে অ্যাডিশনাল ফিচার্স দিয়ে বলে দিবে যে প্রবাবল ডায়াগনোসিসটা কি। সেক্ষেত্রে আপনারা এগুলো হচ্ছে মনে রাখতে পারেন, বাট এই বোল্ড কথাগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, বিকজ এভাবে এই কথাগুলো দিয়ে কোশ্চেন আসে, বিশেষ করে এই যে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসটা যে ইজ এ ফিচার অফ আলসারেটিভ কোলাইটিস, এই কোশ্চেনটা।
ঠিক আছে। এখন আসি আমাদের আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনসের মধ্যে পার্থক্য। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানের কোনো কথাই হচ্ছে আপনাদের মিস করা যাবে না, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে বলি, কারণ হচ্ছে ওখানে এভাবেই কোশ্চেন থাকে যে আমি একটু আগে বলেছি হুইচ ওয়ান ইজ রিলেটেড টু ক্রস ডিজিজ আর হুইচ আর ইজ রিলেটেড টু আলসারেটিভ কোলাইটিস, তখন এখানে ফিচার্স গুলো এই যে এই চারটা থেকে ফিচার্স গুলো ওরা দিয়ে দেয়। যেমন হচ্ছে বলে দেয় হচ্ছে ধরেন আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে রিলেটেড বলে দিল, একটা অপশনে বলে দিল হচ্ছে স্মল ইন্টেস্টাইন ইনভলভ, তার মানে ওই অপশনটা বাদ হয়ে যাবে এরকম। আমরা তাহলে একটু ফিচার্স গুলো দেখি কি কি থাকে। আপনারা অলরেডি জানেন, আমি বেশ কিছু বলেও ফেলেছি। মাউথ টু অ্যানাস ক্রনিক ডিজিজের হচ্ছে ডিস্ট্রিবিউশন, আলসারেটিভ কোলাইটিস হচ্ছে মূলত রেকটাম থেকে শুরু হয়, কোলনের মধ্যে ইনভলভ থাকবে। ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিংস খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। কবলস্টোন অ্যাপিয়ারেন্স এর কথা বলেই দিবে, ঠিক আছে। অ্যাপথাসালসার এর কথা বলে মাঝে মাঝে, বলে ক্রস ইন্ডিকেট করলে, নট নেসেসারি, কিন্তু কবলস্টোন অ্যাপিয়ারেন্স এর কথা অবশ্যই বলে দিবে যে পেশেন্টের আমাদের নশিয়া, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ম্যালঅ্যাবজর্পশন, ওয়েট লসের হিস্ট্রি আছে পেশেন্টের, প্যারেক্টাল ব্লিডিং প্লাস মাইনাস, সাথে কোলোনোস্কোপি করে কবলস্টোন অ্যাপিয়ারেন্স পাওয়া গিয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কি ফিচার, তাহলে কোনটা ইন্ডিকেট করবে, ক্রস ডিজিজ, এভাবে কোশ্চেন থাকে। মিউকোসাল আইল্যান্ড বা সিউটোপলিক থাকে আমাদের কোথায়, আলসারেটিভ কোলাইটিস। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে সিউডোপলিপ ইজ এ ফিচার্স অফ আলসারেটিভ কোলাইটিস। এবং কন্টাক্ট ব্লিডিং এর কথা, কন্টাক্ট ব্লিডিং এর কথা ওরা হচ্ছে কোলোনোস্কোপি ফাইন্ডিংস এ মেনশন করে দেয়। ডেপথের কথা আমি অলরেডি বলে ফেলেছি, ট্রান্সমোনাল ইনফ্লামেশন হয়, আলসারেটিভ কোলাইটিসে সুপারফিশিয়াল ইনফ্লামেশন থাকে আমরা জানি। এবং হচ্ছে ক্রনিক হচ্ছে প্যাচি লেশন হয়, যেটা স্কিপ লেশন বলি। আর আলসারেটিভ কোলাইটিসে হচ্ছে কন্টিনিউয়াস, রেকটাম থেকে শুরু হবে, প্রক্সিমালি আস্তে আস্তে প্রোগ্রেস করবে, পুরো কোলন জুড়ে ইনভলভ করতে পারে, কিন্তু শুধু কোলনের মধ্যে। হিস্টোলজিক্যালি আমাদের ক্রনিসে গ্রানুলোমা বেশি হয়। আলসারেটিভ কোলাইটিসে যে গ্রানুলোমা হবে না এমন না, হতে পারে বাট হচ্ছে কম। আলসারেটিভ কোলাইটিস এর ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ক্রিপ্ট অ্যাবসেস। জিনিসটা কি আমি পরে ছবি দেখাবো আপনাদের। ক্রিপ্ট অ্যাবসেস কথাটা আপাতত আপনারা মনে রাখেন, ঠিক আছে। এখন আপনি যদি বেরিয়াম এনেমা করেন, ক্রনসে আপনি কি পাবেন, আগেই বলেছি স্কিপলেশন পাবেন, কবলস্টন অ্যাপারেন্স পাবেন। এখানে একটা নতুন করে আলসারের কথা হচ্ছে রোজ থর্ন আলসার। রোজ থর্ন আলসার জিনিসটা আসলে কি হয়, মনে করেন এই হচ্ছে আপনার কোলন, আপনি যখন বেরিয়াম ফাইন্ডিং করবেন, বেরিয়াম এনেমা করছেন, তখন আপনি দেখতে পাবেন কি যে কোলনের পাশ দিয়ে এই যে এরকম গোলাপের কাঁটার মতো এরকম কিছু, মানে আপনার বেরিয়াম চলে আসছে, মানে আপনার কোলন থাকার কথা এরকম লম্বা, সাথে ভিতরের দিকে হস্টাল ফোর থাকার কথা, কিন্তু কিছু কিছু পরিমাণ দেখবেন যে হচ্ছে বেরিয়াম দেখে মনে হচ্ছে যে বাইরে গোলাপের কাঁটার মতো করে কোলনের গায়ে লেগে আছে। মানে গোলাপ গাছের কাঁটা যেরকম থাকে, আপনি যদি ডাল হিসেবে কোলনকে চিন্তা করেন, তার বাইরে গোলাপের কাঁটা, সেটাই হচ্ছে আমাদের রোজ থর্ন আলসার, যেটা আমরা বেরিয়াম এনামা করলে বা মানে বেরিয়াম ফাইন্ড করলে সেক্ষেত্রে আমরা হচ্ছে পাবো, রোস্টন আলসারটা পাবো। এবং রেকটাল স্প্যারিং সাধারণত হয়, বলেছে রেকটাল স্প্যারিং সাধারণত রেকটাম অত বেশি ইনভলভ করে না, বাট নট নেসেসারি যে রেকটাম করবেই না এরকম কোনো কিছু। আলসারেটিভ কোলাইটিসে এই যে হোস পাইপ বা ড্রেন পাইপ, এই জিনিসটা কখন হয়, যখন আমাদের পুরো কোলন জুড়ে বা কোলনের পুরো একটা ফর্সে, লেফট ইন্টেস্টাইন, লেফট সাইডের কোলন পুরাটাই আমাদের ধরে ফেললো, ডিসেন্ডিং কোলন পুরাটা এবং হচ্ছে সিগমন্ড কোলন পুরাটাই জুড়ে আমার লম্বা সময় ধরে আলসারেটিভ কোলাইটিস আছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের মিউকোসাল সুপারফিশিয়াল ইনফ্লামেশন গুলো হবে, আস্তে আস্তে এই জায়গাগুলো ইনফ্লামেশন হয়ে থিকেন হতে থাকবে, আমাদের হস্টাল ফোল্ড গুলো এখানে কমে যাবে। যখন আমরা হচ্ছে বেরিয়াম এনেমা করব, তখন দেখে মনে হবে কি লম্বা কোনো, জাস্ট হচ্ছে পাইপের মতো, কোনো ফিচার নাই, কিছু নাই, একটা ড্রেনের পাইপ যেরকম লম্বা থাকে এরকম এক এক পাশের কোলন বা পুরো কোলনটা এরকম ড্রেন পাইপের মতো হয়ে গেছে। এটা কিন্তু ইন্ডিকেটিভ অফ লং স্ট্যান্ডিং আলসারেটিভ কোলাইটিস, হ্যাঁ। তখন ফিচার স্প্রেড থাকে, মানে সবকিছু হচ্ছে থিকেন্ড হয়ে ফাইব্রোসিস হয়ে ক্রনিক ইনফ্লামেশনের কারণে আমাদের হচ্ছে সমস্ত হস্টাল ফোল বা সবকিছু লস হয়ে যায়। তখন আমাদের হচ্ছে ব্রেন প্যাপ ফিচার্সটা পাওয়া যায়, যেটা হচ্ছে ক্রনিক। আমাদের মিউকোসাল ডিস্ট্রাকশন থাকে, এই জিনিসগুলো খুব একটা বেশি না, কিন্তু এই যে এফেক্ট করবে রেকটাম এবং প্রক্সিমালি আসে, এই কথাটা আপনার মনে রাখতে হবে। কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা সামনে আরো কিছু পাবো, স্মল বাউল কোলন সবকিছুই ধরে, অ্যানাল সেপসিস করতে পারে, এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন, আমরা একটু আগে বলে আসছি আলসারেটিভ কোলাইটিস সাধারণত হচ্ছে অ্যানাল ক্যানাল স্পেয়ারিং করে, কিন্তু এই প্রনসের পেরিয়ানাল ডিজিজের একটা বড় একটা ব্যাপার আছে। প্রনসের ক্ষেত্রে দেখা যায় যে প্রনসের পেশেন্টের পেরিয়ানাল অ্যাবসেস বেশি হচ্ছে, তারপরে হচ্ছে পেরিয়ানাল ফিস্টুলা বেশি হচ্ছে, যার কারণে অ্যানাল পোর্শনটা, পেরিয়ানাল প্রনসের একটা বিশাল একটা ডিজিজ সেগমেন্ট আছে। প্রনসের একটা ট্রাইব হচ্ছে পেরিয়ানাল প্রনসের, মানে পেরিয়ানাল রিজিয়নের প্রতি এদের একটা ভালোবাসা আছে মোট কথা, যেটা আলসারেটিভ কোলাইটিস এর নাই।
আলসারেটিভ কোলাইটিসে টক্সিক মেগাকোলন হয়, এই কথাটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ফিচারে ট্রু এন্ড ফলস অপশন হিসাবে, ট্রু এন্ড ফলস তো না মানে একটা স্টেম হিসাবে আপনারা যখন রিকল সলভ করতে যাবেন পাবেন যে আলসারেটিভ কোলাইটিস একটা ফিচার হিসাবে হচ্ছে টক্সিক মেগাকোলনের একটা অপশন আছে। হেমারেজ থাকে, ম্যালিগন্যান্ট চেঞ্জ হতে পারে আলসারেটিভ কোলাইটিসে, জিনিসটা মাথায় রাখা ভালো। কিন্তু টক্সিক মেগাকোলনের পোর্শন ভোলা যাবে না, পিট অ্যাবসেসের কথা ভোলা যাবে না, তারপরে হচ্ছে এরকম ড্রেন পাইপ ফিচারের কথা ভোলা যাবে না, কন্টিনিউয়াস লেশন হয়, স্কিপ লেশন হয় না, রোজ থর নলসার আমরা ক্রসে পাবো। মোট কথা হচ্ছে এই যে পার্থক্যগুলা, এই পার্থক্যগুলা প্লিজ আপনারা খুব ভালো মতো পড়ে ফেলবেন, কারণ হচ্ছে এখান থেকে দেখবেন একটা তো আসবেই, দুইটা কোশ্চেনও চলে আসে। প্রনস এতটাই ওদের পছন্দ। তাছাড়া প্রনস থেকে হচ্ছে প্রনস এবং আলসারেটিভ কোলাইটিস থেকে হচ্ছে পেরি অপারেটিভ একটা পোর্শন থাকে, সেখানে অনেক বেশি কোশ্চেন আসে। পেরি অপারেটিভ কেয়ার অফ দ্য পেশেন্ট, সেক্ষেত্রে হচ্ছে প্রনসের পেশেন্টের আমরা যখন ম্যানেজমেন্ট করি, রিসেকশন করতে থাকি, তখন ওদের ফিডিং কোনটা দিব সেটা একটা কোশ্চেন। এখন আসি ফিচার রিলেটেড, এটা জাস্ট বোঝার জন্য যে কোনটার ক্ষেত্রে কি হয় বা টিপ ট্যাপসেল জিনিসটা কি বা কবলস্টোন অ্যাপিয়ারেন্স দেখতে কেমন, সেটার জন্য আপনারা জাস্ট ফিচার গুলো মনে রাখবেন। আমরা জানি যে হচ্ছে আমাদের কোলনের মধ্যে কি থাকে, এরকম মিউকোসার মধ্যে, মিউকোসা ফোল্ডের ভিতরে ক্রিপস অফ লিভারকিউলস গুলো থাকে, তাই না? এই ক্রিপস অফ লিভারকিউলস এর মধ্যে গিয়ে আসলে ইনফ্লামেশন হয়, এখানে তখন নিউট্রোফিল অ্যাকুমুলেশন হয়, হয়ে এখানে ছোট 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 একদম মাইক্রোস্কোপিক অ্যাবসেস করে, ঠিক আছে? এগুলোই হচ্ছে কিট অ্যাবসেস, যেটা আমাদের আলসারেটিভ কোলাইটিসের একটা ফিচার। আর টনসের ক্ষেত্রে কি হয়, আমাদের এই পুরো জায়গাটা যেহেতু আমাদের আলসার হচ্ছে, ডিপ হচ্ছে, ট্রান্সমাল ইনফ্লামেশন হচ্ছে, মিউকোসা থেকে শুরু করে ভিতর পর্যন্ত চলে যেতে থাকে আলসার করে করে, মানে এই জায়গাগুলোতে ফার্স্টে সে আলসার করতে করতে ভিতরে ডিপ চলে গেছে, তারপরে হচ্ছে এই জায়গাটা আলসার হলে আস্তে আস্তে হিল হবে, ফাইব্রোসিস হবে, এই জায়গাটা ফাইব্রোসিস হয়েছে, এখানে ফাইব্রোসিস করেছে, কিন্তু এটা তো স্কিপ লেশন করছে, এটা তো কন্টিনিউয়াস লেশন করছে না, যার কারণে মাঝের কিছু জায়গা ভালো আছে, কিছু কিছু জায়গায় গিয়ে সে আলসার করছে, ইনফ্লামেশন করছে, যার কারণে এই ভালো মিউকোসা গুলোকে দেখে মনে হয় যেন হচ্ছে মানে একটা আইল্যান্ড আইল্যান্ড মতো করে আছে, সেক্ষেত্রে এরকম কবলস্টোন একটা প্যাটার্ন পুরো ফর্ম করে, যার কারণে ফ্রন্ট সিরিজের ক্ষেত্রে আপনারা পাবেন একটা কবলস্টোন প্যাটার্ন, মোস্ট কমনলি টার্মিনাল আইল্যামে পাওয়া যায়। আর হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে আপনারা হচ্ছে ক্রিপ্ট অ্যাবসেস পাবেন। এই কথাটা মনে রাখলেই হবে। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো মানে ক্রনিক বা আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে যেহেতু আমাদের এমআরসিএস হচ্ছে রিলেটেড টু সার্জারি, মেডিকেল ম্যানেজমেন্ট সাধারণত ওরা বলেই দেয় যে পেশেন্টকে স্টেরয়েড দেওয়া হয়েছে, ডিজিজ মডিফাইং ড্রাগ মানে ডিমার্ট গুলো বা হচ্ছে অ্যাজাথ্রোপাইন বা এই ধরনের ইমিউনোমodulator ড্রাগ গুলো দেওয়া হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হয়েছে, তারপরও রেসপন্স করছে না, এভাবেই আমাদের ম্যানেজমেন্টটা যায় সাধারণত ক্রনিক এবং আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে, কারণ আমাদের পোর্শনটাই রিলেটেড টু সার্জারি। সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যদি আমাদের ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন আসে, ক্রনিকের ক্ষেত্রে স্পেসিফিক হচ্ছে ডিজিজ সেগমেন্টটা ওরা মেনশন করে দেয় যে আমার ক্রনিকের এখানে একটা পোর্শনে গিয়ে আমাদের আমরা কোলোনোস্কোপি করে দেখতে পেলাম যে হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলনের 5 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার জায়গা থেকে আমাদের ক্রন্সের কারণে স্ট্রিকচার হয়ে গেছে, বা পেরিয়ানাল রিজিয়নে ফিস্টুলা হচ্ছে, মানে এই ধরনের কিছু ব্যাপার স্যাপার ওরা সুন্দর মতো বলেই দিবে যে ক্রন্সের কিছু ফিচার দিয়ে দিবে, মানে ম্যাল অ্যাবডকশন হাবি যাবে এসব দিবে, তারপরে বলেই দিবে যে কোবলস্টোন অ্যাপিয়ারেন্স পাওয়া গিয়েছে, তারপরে আমরা কোলোনোস্কোপি করে দেখতে পেলাম যে হচ্ছে ট্রান্সভার্স কোলনের একটা জায়গাতে স্ট্রিকচার, সেক্ষেত্রে পেশেন্টের কি করবো, ঠিক আছে? আমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে, মিনিমাল রিসেকশন হচ্ছে রুল ফর ক্রনিক। ক্রনিকের ক্ষেত্রে আমরা প্রথমেই পেশেন্ট নিয়ে আসছি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পুরাটা কেটে ফেলে দিব এরকম আমরা করবো না, যতটুকু কম কম কাটা যায়, যতটুকু পেশেন্টের ইন্টেস্টাইনকে ভালো রাখা যায়, এই জিনিসটাই হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ক্রনিক আমাদের মাউথ টু অ্যানাস পুরো জায়গায় ঘটতে পারে, আমি যে হচ্ছে কেটে দিলেই পেশেন্ট ভালো হয়ে যাবে নট নেসেসারি, যে পোর্শনটা আমাদের গাটের রিমেইনিং পোর্শন আছে সেখানেও হতে পারে, তাহলে পেশেন্টকে নিয়ে আসলে কাটবো তো কত কাটবো, যার কারণে আমরা চেষ্টা করব যতটুকু পেশেন্টের ইন্টেস্টাইন না কেটে পেশেন্টকে ম্যানেজ করা যায়। ক্রন্সের কারণে পেশেন্টের যদি বলেই দেয় ক্রন্সের কারণে স্ট্রিকচার হচ্ছে, আমরা প্রথমে স্ট্রিকচারের প্লাস্টিক ট্রাই করব, স্ট্রিকচার যদি করা না যায় তাহলে সেই সেগমেন্টাল রিসেকশন ওই জায়গাটা করতে পারে, ঠিক আছে? তার মানে ক্রন্সের কারণে যদি আপনাদেরকে বলে দেয় একটা পেশেন্টের ক্রন্সের ফিচার দিয়ে ক্রন্সের কারণে পেশেন্টের স্ট্রিকচার হয়ে গেছে, আপনি এরপরে ম্যানেজমেন্ট কি করবেন, আপনার যদি স্ট্রিকচারের প্লাস্টিক অপশনে থাকে আপনার স্ট্রিকচারের প্লাস্টিক অপশনটা সিলেক্ট করবেন। কেন? কারণ হচ্ছে আমরা চাইবো পেশেন্টের গার্ডকে যতদূর সম্ভব আমি বাঁচিয়ে রাখতে পারি, স্পেশালি
স্মল ইন্টেস্টাইনে পোষণ হয়, কারণ আমি যদি কাটতে থাকি আমাদের শর্ট বাউল সিনড্রোম নামে যে ব্যাপারটা, সেই শর্ট বাউল সিনড্রোম হয়ে যাবে, যার কারণে আমরা চেষ্টা করব গাট না কেটে যতটুকু পারা যায় স্ট্রিকচারের ক্ষেত্রে। প্রনসের ক্ষেত্রে আমি বলেছি ফিশার বা ফিস্টুলা হয়। পেরিয়ানাল ডিজিজ খুবই পছন্দের একটা পোর্শন হচ্ছে প্রনসের, খুব পছন্দ করে সে পেরিয়ানাল রিজন, যার কারণে অনেক সময় ওরা এভাবেই বলে দেয় ক্রন্স ডিজিজের কারণে পেশেন্টের হচ্ছে মাল্টিপল পেরিয়ানাল ফিস্টুলা বলে দেয়, বা হচ্ছে পেরিয়ানাল সিপসিস হয়েছে, অ্যাবসেস হয়েছে, তখন আপনি ম্যানেজমেন্ট কি করবেন? পেরিয়ালাল ফিস্টুলার অনেক ধরনের ম্যানেজমেন্ট আছে, ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি করা যায়, তারপরে হচ্ছে অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ করা যায়। কিচ্ছু চুজ করবেন না, আপনারা শুধু চুজ করবেন সিম্পল সেটন। সেটন জিনিসটা কি? সেটা হচ্ছে একটা হার্ড, একটা হচ্ছে ফাইবার, যেটা আমরা ফিস্টুলার ট্র্যাক দিয়ে সুন্দর মতো ইন্ট্রোডিউস করে পুরো ফিস্টুলার ট্র্যাক মানে বাইরে থেকে শুরু করে আমাদের হচ্ছে অ্যানাল ক্যানাল পর্যন্ত ফিস্টুলার ট্র্যাক পুরোটা জুড়ে আমাদের সুতাটা নিয়ে আসবো, হার্ড ফাইবারটা নিয়ে আসবো, এসে বাইরে শক্ত করে বেঁধে দিব। ফার্স্টে হচ্ছে আমাদের, এটা আপনার অ্যানাল ক্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার পেরিয়ানাল স্কিন, এখানে আপনার একটা ফিস্টুলা ট্র্যাক্টের ওপেনিং, ঠিক আছে। আপনি ওপেনিং এর ভিতর দিয়ে যাবেন, পুরো ফিস্টুলা ট্র্যাকটা ট্র্যাক করে বাইরে দিয়ে আপনি মানে অ্যানাল ক্যানেলের ভিতর দিয়ে আপনি এরকম একটা সুতা নিয়ে আসবেন, এনে শক্ত করে এটাকে বেঁধে দিবেন, ঠিক আছে। এই সুতাটার কাজটা কি হবে, যেহেতু আমাদের ফিস্টুলাতে আমাদের কি হয়, এখানে সেপসিস হয়, অ্যাবসেস থাকে, পাঁচ জমে থাকে, সে তখন হচ্ছে এই সুতা বেয়ে বেয়ে আমাদের ইনফ্লামেশন গুলো, অ্যাবসেস গুলো, সেগুলো সবই হচ্ছে বাইরের দিকে চলে আসবে। এবং আপনি যেটাকে টাইট করে বেঁধে রেখেছেন, সে তখন হচ্ছে এই জায়গাগুলোকে কেটে কেটে আস্তে আস্তে এপিথেলিয়ালাইজেশন করবে, হিল করতে সাহায্য করবে, তখন আপনার ফিস্টুলার ক্র্যাকটা হিল হয়ে যায়। সেই জন্য আপনারা মিনিমাল, আমরা হচ্ছে ক্রন্সের ক্ষেত্রে আমরা মিনিমাল করব, যদি বলেই দেয় পেরিয়ানাল ফিস্টুলা হচ্ছে ক্রন্সের জন্য, আপনি চোখ বুঝে আপনি এটার ম্যানেজমেন্ট চুজ করবেন হচ্ছে সেটন। সেটনের বাইরে যাই থাকুক না কেন তাকাবেনই না। ক্রন্সের ক্ষেত্রে আমরা সার্জারি করতে চাই না, কিন্তু যদি অ্যাকিউট পেশেন্টকে বলে দেয় যে পেশেন্ট আসছে কোনোভাবে মেডিকেল কোনো কিছুতে ম্যানেজ করা যাচ্ছে না, পেশেন্ট এখন আমাদের সিভিয়ার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, সাধারণত এই ধরনের ফিচার হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে বেশি দেয়, ক্রন্সের ক্ষেত্রে দেয় না। তবু আপনাদেরকে আমি এটা একটু জানার জন্য বলে দিই যে যদি এরকম কোনো পেশেন্টের কথা বলে দেয়, সেক্ষেত্রে ওরা অবশ্যই বলে দিবে কোন সেগমেন্টটা ইনভলভ। মানে যদি বলে দেয় যে শুধুমাত্র আপনার হচ্ছে ট্রান্সভার্স কোলন ইনভলভ, বা হচ্ছে আহ, ইয়াতে সরি ডিসেন্ডিং কোলন ইনভলভ বা ট্রান্সভার্স কোলন ইনভলভ স্পেসিফিক সেগমেন্টের কথা বলে দেয়, আপনি সেগমেন্টাল রিসেকশন করতে পারেন। অথবা যদি বলে দেয় যে রেকটাম এবং পেরিয়ানাল রিজন ভালো আছে, আপনার এখানে একটুখানি রেশন আছে মানে ডিসেন্ডিং কোলনে, আবার হচ্ছে অ্যাসেন্ডিং কোলনে গিয়ে আপনার হচ্ছে একটু প্যাথোলজি আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দুইটা জায়গাতেই আছে, আপনি তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনি সাবটোটাল কোলেক্টমি করে ফেলতে পারেন, মানে আপনি পুরো কোলনটাই ফেলে দিলেন, রেকটামের পোর্শনটা ভালো রাখলেন, আপনি ইন্টেস্টাইনকে পরবর্তীকালে রেকটামের সাথে এসে জোড়া দিয়ে দিবেন, সেটা করতে পারেন। অথবা প্যানপ্রক্ট কোলেক্টমি, কোলেক্টমি আপনি কখন চুজ করবেন? যখন আপনাকে বলেই দিবে যে হচ্ছে পুরা একদম ট্রান্সভার্স কোলন মানে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, রেকটাম, এভরিথিং পুরাটা জুড়ে আপনার হচ্ছে প্যাথোলজি হয়ে গেছে, তখন আপনার তার কোনো অপশন নাই, তখন হচ্ছে আপনি কিন্তু প্যানপ্রক্টোকোলেক্টমি মানে আপনি পুরা কোলন, রেকটাম সবকিছু হচ্ছে কেটে ফেলে দিয়ে দিলেন, সেটা করতে পারেন। আর স্টেজ সাবটোটাল কোলেক্টমি জিনিসটা কি? সেটা হচ্ছে আপনার পেশেন্ট আসছে অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা অ্যাকুট ফিচার অফ আপনার হচ্ছে ডিজিজ নিয়ে আসছে, আপনি দেখলেন যে প্রথমে আপনার ডিজিজ বা বেশি ফিচার্স হচ্ছে আপনার ডিসেন্ডিং কোলনে, আপনি প্রথমে ডিসেন্ডিং কোলনটা কেটে ফেললেন, মানে অ্যাকুট পেশেন্টকে রিলিফ দিলেন, সিমটম রিলিফ দিলেন, পরবর্তীকালে আপনি বাকি কোলনের বাকি অংশটুকু কেটে ফেলে দিলেন, সেটা হচ্ছে স্টেজ সাবটোটাল কোলেক্টমি। আর যদি শুধুমাত্র রেকটাম ইনভলভ করে থাকে বা হচ্ছে রেকটাম বা অ্যানাল ক্যানাল ইনভলভ করে থাকে, আপনি শুধুমাত্র প্রক্টেক্টমি করতে পারেন। তবে আমি আবারও বলি, ফ্রান্সের এই সার্জিক্যাল অপশনগুলো সাধারণত ওরা দেয় না। দায় কোনটা বেশি? দায় হচ্ছে আপনার বেশি হচ্ছে এই যে স্ট্রাকচারের কথা বলে দেয়, একটা সেগমেন্টের স্ট্রাকচার আছে, আপনি কি করবেন? স্ট্রাকচারের প্লাস অপশন থাকলে আপনি অবশ্যই সেটা চুজ করবেন। অবশ্যই শুরুতে বলে দিবে যে মেডিকেল ট্রিটমেন্ট কাজ করছে না তখন, ঠিক আছে। আর তাহলে ফিস্টুলার কথাটাই বেশি দেয় যে আপনার কমপ্লেক্স পেরিয়ানাল ফিস্টুলা আছে, আপনি সেটাকে ক্রন্সের পেশেন্টের ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন, সেটা, ঠিক আছে। এই জিনিসগুলাই, এই দুটা কথা আমি যে বললাম স্ট্রাকচারাল প্লাস্টিক সেটন, এটা হচ্ছে রিকলের কোশ্চেন। এভাবেই কোশ্চেন আসছিল প্রস্টেট ডিজিজের হচ্ছে হিস্ট্রি নিয়ে, এভাবেই। সার্জিক্যাল কোশ্চেন সাধারণত দেয় না, কারণ হচ্ছে কি আপনি ক্রসে আপনি সার্জারি করলেন, এটা আপনাকে পেশেন্টকে সিমটোম্যাটিক রিলিফ দিবে, বাট আপনার কিন্তু পেশেন্টের ডিজিজ কিওর করবে না, কারণ ক্রস যে কোনো জায়গাতে হতে পারে, এটা আপনাকে কাউন্সেলিং করে নিতে হবে পেশেন্টকে, যার কারণে আমরা এখানে আসলে সার্জারি যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি।
আলসারেটিভ কোলাইটিসের সার্জারি ওরা বেশি জানতে চায়, সবচেয়ে বেশি জানতে চায় হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ওরা ফিচার্স দিয়ে দেয় আলসারেটিভ কোলাইটিসের, ওই যে পারেক্টাল ব্লিডিং এর কথা বলে দিলাম, ব্লাডি ডায়রিয়ার কথাটা বিশেষ করে, সাথে মিউকাস, এবং সেক্ষেত্রে হচ্ছে ওরা ডায়াগনোসিস চায় আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে বেশি জানতে চায়। এছাড়া আপনার কাছে যদি আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট আসে, আপনি কি করবেন? পেশেন্টের কথা বলে দিয়েছে, হঠাৎ করে পেশেন্টের এরকম ব্লাডি ডায়রিয়া, কোনো অবস্ট্রাকশনের ফিচার নাই, হঠাৎ করে হচ্ছে এক্সাজারবেশন হচ্ছে, আপনি মেডিকেল ম্যানেজমেন্টের কথা মেনশন করে দেয়নি, তখন আপনি চুজ করবেন যে আপনি স্টেরয়েড দিবেন। অ্যাকুট এক্সাজারবেশন হয়েছে, আপনি স্টেরয়েড দিয়ে ম্যানেজ করবেন। পেশেন্টের যদি লং টার্ম আলসারেটিভ কোলাইটিসের কথা বলে দেয়, স্টেরয়েড দিয়ে ম্যানেজমেন্ট হচ্ছে না, আপনি তখন হচ্ছে এই যে ইমিউনোমোডুলেটর গুলো দিবেন, আজাথ্রাপান, ইনফ্লিক্সিবাব, মনোক্লোনাল অ্যান্টিবডি, এসবগুলো চুজ করবেন। আর যদি আপনার অ্যাকিউট ফেজে মেডিকেল ম্যানেজমেন্ট কাজ করছে না বলে দেয়, বা সিভিয়ার অ্যাটাকের কথা বলে দেয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে সাবটোটাল কোলেক্টমি করবেন এবং হচ্ছে এন্ড আইলোস্টমি করে দিবেন, সাথে মিউকাস ফিস্টুলা করবেন। মিউকাস ফিস্টুলা কোনটাকে করবেন? রেকটামকে করবেন। ঠিক আছে, আপনি পুরো কোলনটা ফেলে দিলেন, আপনি রেকটামকে একটা মিউকাস ফিস্টুলা হিসেবে আপনি হচ্ছে বাইরে এনে দিলেন। মিউকাস ফিস্টুলা জিনিসটা কি, সেটা হচ্ছে কি আমি বলি। আপনার হচ্ছে কোলন আপনি কেটেছেন, কেটে ফেলে দিয়েছেন, টার্মিনাল এলিয়ামটাকে আপনি নিয়ে আসলেন, স্কিনের সাথে বাইরে এনে দিলেন। ঠিক আছে, আপনি তো কোলন কেটেছেন, রেকটাম তো আপনি কাটেন নাই। তখন আপনার রেকটামকেও আপনি শুধুমাত্র বাইরে এনে দিয়ে দিলেন, রেকটামকেও আপনি স্কিনের সাথে একটা আহ, আর ইয়া করে কোলোস্ট্রুমের মতো করে আপনি রেখে দিলেন। একটা হচ্ছে আইলোস্ট্রমি হলো, সাথে আপনার কোলোস্ট্রমি হলো। এখন কোলনের এই রেকটামের এই পোর্শনটা, এখানে মিউকোসা থেকে কিছু পরিমাণ মিউকাস তো সিক্রেট হবে। আপনার তো ইন্টেস্টাইনই হচ্ছে ডিসকন্টিনিউশন হয়ে আছে, মানে এখান থেকে তো ফিসেস আসবে না, কিছু মিউকাস সিক্রেশন হবে, যার কারণে দেখা গেছে আপনি এখানে যে ব্যাগটা লাগাবেন সেখানে হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে মিউকাস জমা হয়, এই জন্য এটাকে বলা হয় মিউকাস ফিস্টুলা। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আমরা বলেই দিচ্ছি রেকটাম থেকেই শুরু, তাহলে আমি শুধু অ্যাকুট ক্ষেত্রে সাবটোটাল কোলেক্টমি করছি, এডালোস্টমি করছি, কিন্তু রেকটামকে রেখে আসছি কেন? কারণ হচ্ছে রেকটাম একটা ঝামেলার জিনিস। কারণ আমরা জানি রেকটামের কিছু পোর্শন ইন্ট্রাপেরিটোনিয়াল, কিছু পোর্শন এক্সট্রা পেরিটোনিয়াল। আপনি যদি অ্যাকিউট কেসে রেকটামকে কাটতে যান, কেটে ফেলতে যান, সেক্ষেত্রে পেশেন্টের কমপ্লিকেশন হওয়া এবং রেকটামকে তখন কাটা, ব্লিডিং হওয়া, সবকিছু রিস্ক হচ্ছে অনেক বেশি থাকে। সেই জন্য আপনি অ্যাকিউট ফেজে যখন বলে দিবে সিভিয়ার ডিজিজ আপনি ম্যানেজ করতে পারছেন না, তখন আপনি প্রথমে সাবটোটাল কোলেক্টমি করবেন, মানে আপনি পুরা কোলনটা ফেলে দিবেন, ফেলে আপনি আইলিয়ামকে নিয়ে আসবেন, স্কিনের সাথে আইলোস্টমি করে দিবেন, এন্ড আইলোস্টমি, এবং মিউকাস ফিস্টুলা করে রাখবেন। পরবর্তীকালে পেশেন্ট যখন হচ্ছে, এর সাথে তো আপনার স্টেরয়েড চলবে, পেশেন্ট যখন হচ্ছে হিল হবে, ভালো ফিল করবে, পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করবে, তখন আপনি আস্তে করে প্রক্টক্টমি করে ফেলতে পারেন, যেহেতু রেকটাম ইনভলভ করে। কিন্তু সেটা সেকেন্ড স্টেজে। অ্যাকুট কেসে আপনাকে অবশ্যই সাবটোটাল কোলেক্টমি এন্ড এন্ডালোস্টমি করতে হবে। এই জিনিসটা আমি আসলে আপনাদের বোঝানোর জন্য বললাম। সাধারণত আমি এখন পর্যন্ত রিকলে যে আলসারেটিভ কোলাইটিস এর এত ম্যানেজমেন্ট রিলেটেড এত জটিল প্রশ্ন আমি দেখি নাই। সাধারণত ওরা আলসারেটিভ কোলাইটিস রিলেটেড এরকম কোশ্চেনই দেয় যে ফিচার্স দিয়ে বলে, মানে ডায়াগনোসিসটা করতে বলে, অথবা বলে দেয় হচ্ছে হুইচ ওয়ান ইজ ট্রু অ্যাবাউট আলসারেটিভ কোলাইটিস, এরকম কিছু অপশন দিয়ে ক্রসের সাথে আলসারেটিভ কোলাইটিস এর কিছু ফিচার দিয়ে কোনটা আপনার ট্রু সেটা আসলে মানে অ্যান্সার সিলেক্ট করতে হয়, এরকম কোশ্চেনই বেশি থাকে। তারপরে আপনারা এটা জেনে রাখলেন আর কি ম্যানেজমেন্টটা। আসেন আমরা কিছু কোশ্চেন আসলে আমরা সলভ করি। এই যে এরকম কোশ্চেনই আসলে বেশি থাকে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিন মোর কমনলি উইথ ক্রস রেদার দেন আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, মিকোসাল আইল্যান্ড অ্যাট এন্ডোস্কোপি, আমরা বলেছি মিকোসাল আইল্যান্ড হচ্ছে আসলে আমাদের আলসারেটিভ কোলাইটিসে বেশি থাকে। তারপরে হচ্ছে গবলেট সেল ডিপ্লেশন অন বায়োপসি, এটাও হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিসে বেশি থাকে। এই যে ফ্যাট র্যাপিং অফ টার্মিনাল আইলিয়া, এই কথাটা স্পেসিফিক্যালি ফর ক্রস। তো আমাদের ক্রসের ক্ষেত্রে কোনটা বেশি কমনলি দেখা যায়, সেই জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে হবে অ্যান্সার। এই যে অ্যাটেনুয়েটেড সিমটম ইন দ্য স্মোকার, অ্যাটেনুয়েটেড মানে কমে যাওয়া, আমাদের আলসারেটিভ কোলাইটিসের সিমটম কমে যাবে কিন্তু ক্রনসে কিন্তু বাড়বে। আর টক্সিক মেগাকোলন ইজ এ ফিচার্স অফ আলসারেটিভ কোলাইটিস, আমি বলে দিয়েছি মানে বেশি হয়। আবারও বলছি হুইচ ইজ সিন মোর কমন বলেছে, এমন না যে এই মিউকোসাল আইল্যান্ড আমি ক্রনসে পাবো না, পাই। গবলেট সেল ডিপ্রেশন হচ্ছে ক্রনসে পাবো না, ব্যাপারটা তা না, ওটা তো পাবো কিন্তু বেশি পাবো আলসারেটিভ কোলাইটিস। এই বাদ বাকি গুলা শুধুমাত্র টার্মিনাল ফ্যাট র্যাপিং, টার্মিনাল আইলিয়ামের ফ্যাট র্যাপিংটা ছাড়া, কারণ এটা স্পেসিফিক্যালি ফর ক্রস, যেহেতু স্মল ইন্টেস্টাইন ইনভলভ করেছে। ঠিক আছে, এরকম কোশ্চেন গুলো আসে। এই যে একটা সুন্দর কোশ্চেন,
এটা হচ্ছে আপনাকে মূলত ডায়াগনোসিস করতে হবে। কি বলেছে দেখেন, 24 ইয়ার্স ওল্ড মেলের কথা বলে দিয়েছে, ব্লাডি ডায়রিয়া। আবারও বলেছে, ব্লাডি ডায়রিয়ার কথা যেহেতু বলে দিয়েছে, আপনার মাথায় হচ্ছে ম্যালিগনেন্সি একটা অপশন রাখতে হবে, রাখতে হবে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে আপনি কোনটা রাখবেন? আলসারেটিভ কোলাইটিসটা আগে মাথায় আসবে। সাথে বলে দিয়েছে ক্র্যাম্পিং অ্যাবডোমিনাল পেইন এবং ওয়েট লস। তার মানে আমি বুঝতে পারছি সবকিছু মিলে মোটামুটি ইনফ্লামেটরি বাউল ডিজিজের দিকে যেতে পারে, ম্যালিগনেন্সিও হতে পারে। দুইটা আমাদের অপশন আসলো। আর কি বলেছে দেখি। কোলোনোস্কোপিতে এই যে ফ্রাবল ডিফিউজলি রেড মিউকোসার কথা বলেছে। ডিফিউজলি রেড দিয়ে এরা ইন্ডিকেট করে দিল ইটস আলসারেটিভ কোলাইটিস। যদি আমাদের ক্রন্স হতো বলে দিত হচ্ছে স্কিপলেশনের কথা, ঠিক আছে, প্যাচিলেশনের কথা বলে দিত। ইনভলভিং রেকটাম অ্যান্ড সিগমোইড কোলন, রেকটাম থেকে শুরু হচ্ছে সিগমোইড কোলন পর্যন্ত। মিউকোসা প্রক্সিমাল টু দিস ইজ নর্মাল, এবং ডিজিজ আস্তে আস্তে প্রোগ্রেস করলো উইথ টাইম টু ইনভলভ মোস্ট অফ দ্য ইন্টার কোলন, নট আইলিয়া। মেনি ইয়ার্স লেটার এ কোলনিক বায়োপসি শোজ হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া। এই যে এখানে বলে দিয়েছে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, আমরা পড়েছি কিন্তু যে আলসারেটিভ কোলাইটিসে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, এক্ষেত্রে একটা হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া আছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ইনিশিয়াল ডায়াগনোসিস? সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ডায়াগনোসিস হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আপনাদের কাছে মনে হতে পারে যে হচ্ছে এতগুলো অপশন কি দিবে কিনা, এতগুলো ফিচারের কথা করে বলে দিবে কিনা। সাধারণত রিকল গুলো যখন সলভ করবেন দেখবেন যে আসলেই ওরা এতগুলো ফিচার্স বা এতগুলো পরীক্ষা মানে এতগুলো ইনফরমেশন ওরা দিয়ে দেয়। আমি এবার হচ্ছে এপ্রিল ডায়েটে পরীক্ষা দিয়েছি, আমারও হচ্ছে আলসারেটিভ কোলাইটিস ডায়াগনোসিস নিয়েই কোশ্চেন ছিল, এবং সেখানে এই ব্লাডি ডায়রিয়ার কথা ছিল, এই যে ডিফিউজলি রেড মিউকোসার কথা ছিল। তো এসব দিয়ে মানে অনেকগুলো ইনফরমেশন আপনার ফর এনাফ ইনফরমেশন টু ডায়াগনোসিস দ্য ডিজিজ ওরা দিয়ে দিবে। ঠিক আছে, এখন এই জায়গাটাতে একটা কথা বলে দিই যে আপনাকে ফার্স্টে এই কোশ্চেনটাই দিল, দিয়ে আপনাকে বলে দিল হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। ঠিক আছে, এই হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়ার যদি বলে দেয় তখন কিন্তু আপনার সার্জারি ছাড়া অপশন থাকবে না পেশেন্টের। কেন? কারণ হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া হচ্ছে একটা ম্যালিগন্যান্ট পটেনশিয়াল। আপনি যে কেসটা মানে একটা ডিসপ্লাসিয়াকে আপনি বডিতে, আপনার বডিতে তো আপনি রেখে দিবেন না, কারণ সেটা ক্যান্সারে টার্ন ওভার করবে। যদি আপনাকে এরকম একটা ফিচার দিয়ে বলতো যে এখন আপনি পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবেন, আপনি ডিরেক্ট পুরা কোলনকে কেটে দিবেন, মানে হচ্ছে টোটাল প্রক্টোকোলেক্টমি করে ফেলবেন, একদম হচ্ছে কোলন থেকে শুরু করে রেকটাম পর্যন্ত টোটাল প্রক্টোকোলেক্টমি করে ফেলবেন। ঠিক আছে, যদি সার্জিক্যাল অপশন এরকম হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে বলে দেয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রক্টোকোলেক্টমি করে দিবেন। আরেকটা কথা আমি বলে দিই, যেটা আমার হচ্ছে তখন বলা হয়নি। আমাদের ক্রন্সের ক্ষেত্রে আপনি আইলিয়াল পাউচ ফরমেশন একটা ব্যাপার আছে। আইলিয়াল পাউচ জিনিসটা কি? ফার্স্টে আপনি পুরো কোলন কেটে ফেলছেন, ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে অ্যানাল ক্যানালটা আপনার বাকি আছে, কোলন এবং রেকটাম হচ্ছে আপনার পেশেন্টের নাই, আপনি কেটে ফেলছেন। তখন আপনি কি করবেন? আইলিয়ামের টার্মিনাল আইলিয়ামের একটা পোর্শন বা আইলিয়ামের একটা পোর্শনকে আপনি হচ্ছে ডাইলেট করে, মানে দুইটা সেগমেন্টকে একসাথে মিলে একটা পাউচের মতো করে করে সেটাকে হচ্ছে অ্যানাল ক্যানালের সাথে জোড়া দিয়ে দেয়। হ্যাঁ, আইলিয়াম দিয়ে একটা পাউচ করা হয় যেটা টেম্পোরারি আমাদের ফিকাল ম্যাটার রিজার্ভ করে, মানে টেম্পোরারি রেকটামের মতো কিছুটা ফাংশন করে। আইলিয়াম দিয়ে পুরো জিনিসটা তৈরি করা হয়। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় আইলিয়াল পাউচ। Ileal pouch formation is a treatment option for ulcerative colitis। কারণ কি? আইলিয়ামে আমার ulcerative colitis হবে না, কিন্তু ileal pouch formation is never a treatment option for Crohn's। কারণ কি? এই যে আমি আইলিয়াম দিয়ে পাউচ এত সুন্দর করে বানাইলাম, এই জিনিসটা কিন্তু অনেক জটিল একটা অপারেশন পেশেন্টের। এখানেও আমার পরবর্তীকালে ক্রস হয়ে গেল, তাহলে আমি পেশেন্টকে এত কষ্ট করে এত জটিল প্রসিজার করে আমার কোনো লাভ নাই। ঠিক আছে, এই কথাটা আপনারা একটু মনে রাখবেন যে আইডিয়াল পাউচ ফর্মেশন ইজ এ ট্রিটমেন্ট অপশন ফর আলসারেটিভ কোলাইটিস বাট নট ফর ক্রনস। সাধারণত এত জটিল কোশ্চেন আসে না, আমি জাস্ট আপনাদের জানার জন্য বলে রাখলাম। এই ধরনের কোশ্চেন গুলাই বেশি আসে, যে হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স আর নট টিপিক্যাল অফ ক্রনস। দেখেন, কমপ্লেক্স কমপ্লেক্স ফিস্টুলা ইন অ্যানো, আমি বলেছি অ্যানালের প্রতি অ্যানাল ক্যানের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। কমপ্লেক্স ফিস্টুলা প্রচুর হয়। তারপরে হচ্ছে স্মল বাউল স্ট্রিকচার, স্ট্রিকচার অনেক বেশি হয়। স্কিপ লেশন অবশ্যই থাকে। রোজথর্ন আলসার অবশ্যই থাকে। এই যে সিউডো পলিপন কোলোনোস্কোপি, সিউডো পলিপটা হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিসে বেশি হয়। ঠিক আছে, সেটা ক্রন্সে সাধারণত পাওয়া যায় না। এরকম কোশ্চেন গুলাই মূলত ওরা বেশি দেয়। ঠিক আছে, এই যে এরকম ডায়াগনোসিসটা কি, অথবা হচ্ছে আপনার এই কোনটা হচ্ছে টিপিক্যাল কোনটা অ্যাটিপিক্যাল, দিস কাইন্ড অফ কোশ্চেন বেশি দেওয়া হয়। সো আমি মোটামুটি ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই পর্যন্ত কারো কি কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, যদি না থাকে আমি তাহলে পরের পোর্শনটাতে যাই। লার্জ বা অবস্ট্রাকশন আমি বলবো, কারণ হচ্ছে এখানে আমি এক্সরেটা ইনভলভ করেছি কেন, কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে ইয়াতে পার্ট এর জন্য হচ্ছে কিছু এক্সরে দিয়ে বা ইমেজিং দিয়ে ওরা কিছু কোশ্চেন করে দেয় টু ডায়াগনোসিস। হ্যাঁ, লার্জ ওয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা এগুলো আমরা অলরেডি ফিফথ ইয়ারে পড়ে আসছি। আমরা যারা মানে নতুন পরীক্ষা দিয়েছি সে তারা মানে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিয়েছি তারা সবাই জানি। এই জিনিসগুলো আপনাদের আসলে বলার কিছু নাই। তারপর একটু এরকম এক্সরে দেখলে কোনটা স্মল বাউল অবস্ট্রাকশন কোনটা লার্জ বাউল অবস্ট্রাকশন এটা আপনাদেরকে অনেক সময় ওরা এক্সরে দিয়ে দেয়, ইমেজিং একটা এক্সরে প্রোভাইড করে, আপনি দেখে ডায়াগনোসিস করবেন, এভাবেই বলে ডায়াগনোসিস দিস এক্সরে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের লার্জ বাউল অবস্ট্রাকশন আমরা এই যে ডাইলেটেড হচ্ছে লার্জ বাউল পাবো যেটা পেরিফেরি থাকবে, সেখানে আমাদের হস্টাল ফোল্ড গুলো থাকে। ঠিক আছে, যেটা পেরিফেরি থাকে হস্টাল ফোল্ড গুলো থাকে, ডিস্টেন্ডেড থাকে। এই ফিচার্স গুলো হচ্ছে লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ডাইলেটেড বাউল লুপ থাকে। আর স্মল বাউলের ক্ষেত্রে সেগুলো হচ্ছে সেন্ট্রালি থাকে, স্টেপলেটার প্যাটার্ন থাকে। এখানে আমরা ভলভলি কননিভেন্টিসটা দেখতে পাই, সেন্ট্রালি প্লেস স্টেপলেটার প্যাটার্ন। এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। এরকম এক্সরে গুলো আপনারা একটু দেখে যাবেন, কারণ হচ্ছে এক্সরে থেকে কোশ্চেন থাকে, এরকম এক্সরে দিয়ে বলবে প্রোভাইড দ্য ডায়াগনোসিস। আমাদের যদি লার্জ গাট মানে লার্জ বল অবস্ট্রাকশন আপনারা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান আসলে ওরা বিশেষ করে ইউকে পোর্শন গুলোতে সিটি স্ক্যান কে ফার্স্ট ইনভেস্টিগেশন ওরা দেখতে চায়। আমরা সাধারণত প্লেন এক্সরে প্রিভেন্ট করি, কিন্তু হচ্ছে সিটি স্ক্যান কে আমাদের পেশেন্ট ওরা হচ্ছে অ্যান্সার চাই হচ্ছে সিটি স্ক্যান, যে আমাদের পেশেন্টের লার্জ বাউল অবস্ট্রাকশনের ফিচার্স নিয়ে আসছে। একটা পেশেন্টের হচ্ছে লার্জ বাউল অবস্ট্রাকশনের ফিচার্স গুলো কি আমরা জানি, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং, পেইন। ঠিক আছে, ভমিটিংটা পরে আসে, পেইনটা বেশি থাকে। তো সাসপেক্টেড লার্জ বাউল অবস্ট্রাকশন আপনি কি ইনভেস্টিগেশন করবেন, সিটি স্ক্যান করে দেখবেন, স্পেসিফিক্যালি যদি ম্যালিগনেন্সি সাসপেক্ট করি। এই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু সুন্দর মতো বুঝিয়ে বলি, আপনার কাছে ফিচার্স গুলো কিভাবে যদি নিয়ে আসে ফিচার্স অনুযায়ী আপনাকে ম্যানেজমেন্টটা বলে দিবেন। ঠিক আছে, যদি বলে দেয় যে পেশেন্ট অ্যাকুট লার্জ বাউল অবস্ট্রাকশন নিয়ে আসছে, পেশেন্ট ডিহাইড্রেটেড, বিপি ফল করছে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে আপনার আনস্টেবল পেশেন্ট দেখলে আপনারা সবাই জানেন জিনিসটা, আমি প্রথমে পেশেন্টকে রিসাসিটেট করব এবং ক্রিটিক্যাল কেয়ারে একটা অ্যাডমিশন করব। প্রথম কথা, সার্জিক্যাল অপশনে যাওয়ার আগে যদি আনস্টেবল পেশেন্ট থাকে, ঠিক আছে, কোশ্চেন করলে আপনারা বুঝতে পারবেন আনস্টেবল পেশেন্ট না স্টেবল পেশেন্ট, সেক্ষেত্রে আপনাকে ওভাবে অপশন চুজ করতে হবে। এই জায়গাটা আসলে একটু বোঝার ব্যাপার আছে। ঠিক আছে, এখানে আমি কিছু জিনিস আপনাকে বলে দিব, যে রাইট সাইডে বলে দিল যে পেশেন্ট লার্জ বাউল অবস্ট্রাকশনের ফিচার্স নিয়ে আসছে। পেশেন্টের লার্জ বাউল অবস্ট্রাকশনের ফিচার করার পর আফটার ইনিশিয়াল রিসাসিটেশন পেশেন্টকে আমি সিটি স্ক্যান করেছি বা কোলোনোস্কোপি করেছি, করে আমি দেখতে পেলাম আমার হচ্ছে অ্যাসেন্ডিং কোলনে একটা মাস লেশন আছে যেটা আমাদের অবস্ট্রাকশন করছে। সেটা আমাদের সিকামে হতে পারে, ফার্স্টে সিকামে একটা মাস আছে। আপনি তখন কি করবেন? ঠিক আছে, রাইট সাইডে হয়ে গেছে, আপনি রাইট হেমিকোলেক্টমি করবেন। কেন আপনি ডিরেক্ট সার্জিক্যাল অপশনে চলে যাচ্ছেন, কোলেক্টমি করে ফেলতেছেন? এটা হচ্ছে কারণ হচ্ছে কোলনের ক্ষেত্রে আপনার যদি অবস্ট্রাকশন থাকে, স্পেশালি ফর মাস, আপনাকে সার্জিক্যাল অপশনে রিসেকশনে যেতে হবে। আবারও বলছি, কোলনের ক্ষেত্রে, রেকটামের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা। কোলনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রাইট সাইড হোক লেফট সাইড হোক, আপনার যেই পোর্শনটাতে মাস আপনি সেটাকে রিসেক্ট করে ফেলবেন। ঠিক আছে, তার মানে আপনাকে সার্জারির ক্ষেত্রে রিসেকশনের ক্ষেত্রে যেতে হবে রাইট সাইডের ক্ষেত্রে। গেল রাইট সাইডের ক্ষেত্রে আপনার অপারেশন কি, রাইট সাইডের হেমিকোলেক্টমি, হেমিকোলেক্টমি করে ফেললেন, এরপর আপনি কি করবেন, আইলিয়ামকে আপনার অ্যাসেন্ডিং কোলন বা হচ্ছে ট্রান্সভার্স কোলন যাই হোক না কেন সেটার সাথে আপনি অ্যানাস্টোমোসিস করে দিলেন। ঠিক আছে, এই যে আপনি কিন্তু লার্জ গাট অবস্ট্রাকশন হলে, রাইট সাইডের গাট অবস্ট্রাকশন হলে মানে সিকাম এবং অ্যাসেন্ডিং কোলন অবস্ট্রাকশন হলে অবশ্যই হেমিকোলেক্টমি করে আইলিও কোলন কোলিক অ্যানাস্টোমোসিস করবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি প্রাইমারি অ্যানাস্টোমোসিস করে ফেলবেন, সেক্ষেত্রে আপনার স্টোমা করার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইনে এবং রাইট সাইডের অফ কোলনে অনেক বেশি হিউজ ব্লাড সাপ্লাই থাকে। বিশেষ করে আমাদের রাইট কোলিক আর্টারি একদম ডিরেক্ট বা সুপার মেসেন্টারিক আর্টারি ব্রাঞ্চ আমরা জানি, এবং এটা প্রচুর পরিমাণে ব্লাড নিয়ে আসে, এবং এই জায়গাটাতে এত বেশি ব্লাড ফ্লো থাকার কারণে স্মল গাট এবং হচ্ছে লার্জ গাটে এই আইডিওকোলিক অ্যানাস্টোমোসিসটা ভালো টিকে যায়। ঠিক আছে, যার কারণে রাইট সাইডেড কোলন হলে অবশ্যই আপনি রাইট হেমিকোলেক্টমি অ্যান্ড আইডিওকোলিক অ্যানাস্টোমোসিস অপশনটা চুজ করবেন। ঠিক আছে, প্রাইমারিলি আপনি অ্যানাস্টোমোসিস করে ফেলবেন। কেন আমি বলছি সেকেন্ডলি আমরা যখন যাব লেফট সাইডের একটু ডিফারেন্ট আছে। আপনার যদি ট্রান্সভার্স কোলনে অবস্ট্রাকশন হয়, বিশেষ করে যদি আপনাকে বলে দেয় স্প্লেনিক ফ্লেকচারের কথা বলেছে বা হচ্ছে ট্রান্সভার্স কোলনের কথা বলেছে, এক্ষেত্রে আপনার ক্ষেত্রে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করতে পারেন, অথবা হচ্ছে লেফট হেমিকোলেক্টমি করতে পারেন, বিশেষ করে স্প্লেনিক ফ্লেকচারের যদি আপনার
মাসের কথা বলে দেয়। এখন আপনার কাছে দুইটা অপশনই আছে ইয়ার ক্ষেত্রে, স্টেমের মধ্যে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমির কথা বলা আছে এবং সাথে করে বলা আছে হচ্ছে লেফট হেমিকোলেক্টমির কথা। আপনার বলে দিয়েছে স্টেনিক ফ্লেক্সারের মাস। আপনি তখন কোন জিনিসটা চুজ করবেন? আপনি তখন কোশ্চেনে খুঁজবেন যে আপনাকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কথা বলে দিয়েছে কিনা, যে পেশেন্ট আপনার কাছে অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করেছে কিনা। যদি বলে দেয় যে পেশেন্ট লার্জ গাট অবস্ট্রাকশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করেছে, অ্যাকুট ইমার্জেন্সি কেস, ঠিক আছে, অবস্ট্রাকশন নিয়ে আসছে, অ্যাকুট ইমার্জেন্সি কেস, এবং পেশেন্টের স্প্লেনিক ফ্লেক্সারের মাস, আপনি চোখ বুজে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করবেন। কেন করবেন আমি বলি এখন। এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করলে আপনার কাছে কি অপশন আছে? আপনি আইলিয়ামকে এবার আপনি ডিসেন্ডিং কোলনের সাথে আপনি বা হচ্ছে সিগমন্ড কোলনের সাথে অ্যানাস্টোমোসিস করে দিতে পারবেন আইলিয়ামকে। আমি আবারও বলেছি, আইলিয়ামে যেহেতু হিউজ ব্লাড সাপ্লাই আছে, আপনি যে অ্যানাস্টোমোসিসটা করে দিলেন সেটা হচ্ছে টিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার হিল ভালো হবে। কিন্তু যদি স্প্লেনিক ফ্লেক্সারের অবস্ট্রাকশনের পেশেন্টকে আপনি যদি লেফট হেমিকোলেক্টমি করেন, তখন আপনাকে অ্যানাস্টোমোসিস করতে হবে কিসের কিসের মধ্যে? দুইটা কোলনিক সেগমেন্টের মধ্যে, হয় আপনাকে অ্যাসেন্ডিং কোলন এবং হচ্ছে মানে সিগমোইড কোলনের মধ্যে অ্যানাস্টোমোসিস করতে হবে, মানে দুইটা আপনার কোলনের মধ্যে অ্যানাস্টোমোসিস করতে হবে। তার মধ্যে লেফট সাইডের কোলনে ব্লাড ফ্লো কিন্তু কম থাকে, যার কারণে হচ্ছে আপনি যদি এখানে অ্যানাস্টোমোসিস করে দেন, এটার হচ্ছে লিক হওয়ার সম্ভাবনাটা বেশি। তার মানে যদি আপনাকে বলে দেয় যে এরকম ভাবে আপনার কাছে ফিচার্স নিয়ে আসছে একটা পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, স্প্লেনিক ফ্লেক্সারে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে মাস, আপনি এখন কোন সার্জিক্যাল অপশন চুজ করবেন? আপনার অপশনের মধ্যে দুইটাই আছে, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি এবং লেফট হেমিকোলেক্টমি দুইটাই আছে। আপনি অপশন কোনটা চুজ করবেন? এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। জিনিসটা বোঝা গেছে? আপনারা যদি একটু রেসপন্স করেন আমার জন্য একটু সুবিধা হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জিনিসটার যদি জন্য। স্প্লেনিক ফ্লেক্সার না থাকে তাহলে সেক্ষেত্রে? যদি স্প্লেনিক ফ্লেক্সার না বলে, যদি বলে দেয় হচ্ছে ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে, আপনি রাইট হেমিকোলেক্টমি চুজ করবেন। ঠিক আছে, কারণ রাইট হেমিকোলেক্টমির ক্ষেত্রে সুবিধাটা কি? আমি বলেছি আইলিয়ামের সাথে আপনি কোলনের অ্যানাস্টোমোসিস করছেন, যেটা টিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমি এখন কিন্তু লেফট কোলন ডিসেন্ডিং কোলনে যাই নাই, আমি ট্রান্সভার্স কোলন এবং স্প্লেনিক ফ্লেক্সার পর্যন্ত আছি। তাহলে এদের ক্ষেত্রে আমার অপশন হচ্ছে রিসেকশন এবং অ্যানাস্টোমোসিস। ঠিক আছে, এবং যদি স্প্লেনিক ফ্লেক্সারে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কথা বলে, সেক্ষেত্রে আপনি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি চুজ করবেন। আর যদি অবস্ট্রাকশন না বলে থাকে, আপনি এখানে লেফট হেমিকোলেক্টমি চুজ করবেন। ঠিক আছে, আর ট্রান্সভার্স কোলন সাধারণত ওরা মেনশন করে দেয় না, বলে দিবে হ্যাপাটিক ফ্লেক্সার মানে অথবা স্প্লেনিক ফ্লেক্সার, স্পেসিফিক্যালি সাধারণত ওভাবে মেনশন করে দেয়। বিশেষ করে স্প্লেনিক ফ্লেক্সারের কথাটাই বেশি মেনশন করে দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন অবস্ট্রাকশনের ফিচারের কথা বলছে কিনা। যদি অবস্ট্রাকশনের ফিচারের কথা বলে দেয়, সেক্ষেত্রে হচ্ছে এই যে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস হচ্ছে ইজিলি কনস্ট্রাক্ট করা যায় এবং অ্যানাস্টোমোটিক লিকের হচ্ছে রিস্কটা এক্ষেত্রে কম থাকে, যার কারণে আমরা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমিটাই চুজ করবো। এটাই হচ্ছে সেফার ইন কেস অফ সার্জারি, স্প্লেনিক ফ্লেক্সারের ক্ষেত্রে বা ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেফ হচ্ছে ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে যাই বলুক না কেন এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি, এবং হচ্ছে স্প্লেনিক ফ্লেক্সারের ক্ষেত্রে অবস্ট্রাকশন হলে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। ঠিক আছে, আমি কিন্তু এখনো ডিসেন্ডিং কোলন পর্যন্ত আসি নাই, ডিসেন্ডিং কোলন আমি এখন যাব। এখন পর্যন্ত আমি রাইট সাইডেড কোলন আর হচ্ছে ট্রান্সভার্স কোলন এবং স্প্লেনিক ফ্লেক্সার পর্যন্ত আসলাম। দুটার ক্ষেত্রে আমি বলেছি প্রাইমারি টিউমার রিসেকশন করে অ্যানাস্টোমোসিস করে দেব। ঠিক আছে, গেল। এখন আসি পরের ক্ষেত্রে, লেফট সাইডেড লেশন। এই জায়গাটাতে একটা ব্যাপার আছে। লেফট সাইডেড কোলনের ক্ষেত্রে যেহেতু আপনি লেফট সাইডেড লেশন হলে কি করবেন? লেফট হেমিকোলেক্টমি তো করবেন ডিসেন্ডিং কোলনে হলে, কারণ সেক্ষেত্রে আপনার শুধু শুধু পুরা রাইট সাইডেড কোলন পুরোটা কাটার কোনো ব্যাপার প্রয়োজন নয়। কিন্তু আপনাকে অ্যানাস্টোমোসিস করতে হবে কোলন কোলনের মধ্যে। সেক্ষেত্রে এখানে অ্যানাস্টোমোটিক লিক হওয়ার যেহেতু একটা চান্স থাকে, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের ক্ষেত্রে যেটা করতে হয় সাধারণত প্রেফার করে হচ্ছে একটা এন্ড কোলোস্টমি ফরমেশন করা। ঠিক আছে, লেফট হেমিকোলেক্টমি এন্ড এন্ড কোলোস্টমি ফরমেশন হচ্ছে এই ক্ষেত্রে প্রেফারেবল অপশন। এবং পরবর্তীকালে আপনি হচ্ছে একটা কোলনিক স্টেন ইনসার্শন করে দিতে পারেন পেশেন্টকে, অথবা আপনার এই এন্ড কোলোস্টমিকে মানে একটা একটার সাথে পরে কন্টিনিউটি মেনটেন করে দিতে পারেন, সেকেন্ড স্টেজ অপারেশন করে কোলোস্টমি রিভার্সাল করতে পারেন। ঠিক আছে, লেফট হেমিকোলেক্টমির ক্ষেত্রে আপনার এখানে সাবটোটাল কোলেক্টমি এবং অ্যানাস্টোমোসিস একটা অপশন আছে লেফট হেমিকোলেক্টমি, সেটা আপনি করে, এটা হচ্ছে অপশন। ঠিক আছে, প্রাইমারি অ্যানাস্টোমোসিস আপনি করতে পারেন কিন্তু ইটস নট এ গুড অপশন। আপনার জন্য গুড অপশন হচ্ছে হেমিকোলেক্টমি করে এন্ড কোলোস্টমি ফর্মেশন। কোন ক্ষেত্রে? যখন আপনার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কথা বলে দিবে তখন। ঠিক আছে, আপনার যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কথা বলে দিল না, রুটিনলি আপনি একটা ম্যালিগনেন্সি পেয়েছেন ডিসেন্ডিং কোলনে, সেক্ষেত্রে আপনি তিনটা অপশনই চুজ করতে পারবেন। জিনিসটা একটু বুঝেন।
অ্যাকুট ফিচার নাই, অবসেশনের ফিচার নাই, আপনার কাছে বলে দিয়েছে সিম্পল একটা মাস্ক। সেক্ষেত্রে তিনটা অপশনে চুজ করতে পারবেন। এরকম যদি অবসেশনের ফিচার না বলে থাকে, তিনটা অপশনের মধ্যে যে কোনো একটাই আপনাকে বলে দিবেন, তিনটা অপশনের কথা আপনাকে বলবে না। ঠিক আছে। কিন্তু সাধারণত ওরা বলে দেয় অবস্ট্রাকশনের কথাই, যে পেশেন্ট অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, আমি কোলোনোস্কোপি করে বা সিটি স্ক্যান করে ডিসেন্ডিং কোলনে অথবা সিগময়েড কোলনে একটা মাস পাচ্ছি, আমি এখন কি করব। বিশেষ করে ডিসেন্ডিং কোলনে বলে দেবে আমরা হচ্ছে ডিসেন্ডিং কোলনে একটা মাস পাচ্ছি, কি করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে লেফট সাইডের হেমিকোলেক্টমি করব এবং এন্ড কোলোস্টমি ফর্মেশন করব। ঠিক আছে। পরবর্তীকালে আমি স্টোমাটাকে বা স্টোমাটাকে হচ্ছে কোলোস্টমিটাকে রিভার্সাল অপারেশন করে আমাদের গাটের কন্টিনিউটি মেনটেন করতে পারি। আর হচ্ছে যদি নর্মাল ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমাদের দেশে প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে লেফট সাইডের হেমিকোলেক্টমি করে যদি আমরা কোলোকোলিক অ্যানাস্টোমোসিস করি, একটা আইলোস্টমি করে দেওয়া। কারণ হচ্ছে যাতে আমাদের অ্যানাস্টোমোসিসটা হচ্ছে প্রোটেক্টেড থাকে। যদি মানে এটা হচ্ছে নর্মাল আমাদের দেশের প্র্যাকটিস বা নর্মাল প্র্যাকটিস হচ্ছে লেফট সাইডেড কোলনে যখন আপনি অ্যানাস্টোমোসিস করবেন, আপনাকে অবশ্যই, যেহেতু এটার ক্ষেত্রে লিকের রিস্কটা বেশি থাকে, আপনাকে প্রোটেকশন হিসাবে একটা স্টোমা করে দিতে হবে স্মল বাউলে। ঠিক আছে। এখন আসি এই জিনিসটা যেটা আমাদের ইম্পর্টেন্ট, আমি এই জন্য এটা বোল্ড করেছি। পেরিটোনিয়াল রিফ্লেকশনের নিচে অবস্ট্রাকশন। ঠিক আছে। পেরিটোনিয়াল রিফ্লেকশনের নিচে অবস্ট্রাকশন মানে আমাদের রেকটাম অবস্ট্রাকশন, রেক্টোসিগমার জাংশন বা রেকটামের অবস্ট্রাকশন। যদি রেকটামের অবস্ট্রাকশন বলে দেয় যে একটা পেশেন্ট অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, আপনি রেকটামে মাস পাচ্ছেন। অনেক সময় ওরা রেকটাল ম্যালিগনেন্সি বলে দেয় না, ওলে বলে দেয় যে হচ্ছে একটা মাস পাচ্ছেন অ্যানাল ক্যানাল থেকে 6 সেন্টিমিটার ডিস্টেন্সে। আবারও বলি, আমরা জানি কোলন হচ্ছে 15 সেন্টিমিটার সাইজে, অ্যানাল ক্যানাল হচ্ছে 3 থেকে 5। তাহলে অ্যানাল ভার্স থেকে যদি 6 সেন্টিমিটার ডিস্টেন্সে বলে দেয়, তার মানে আমার এটা কি রেকটাল ম্যালিগনেন্সি। সেক্ষেত্রে আপনি রেকটাল ম্যালিগনেন্সি যদি বলে দেয়, অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, আপনি কখনোই 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 ডেফিনেটলি রেকটাল ম্যালিগনেন্সি সার্জারি, আমরা জানি অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অথবা অ্যান্টিওর রিসেকশন, যেটাই হোক না কেন, আপনি কখনোই সে অপশন চুজ করবেন না। আপনি কখনোই ডেফিনেটিভ সার্জারিতে রেকটাল ম্যালিগনেন্সির জন্য যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, আপনি এই ডেফিনিটিভ সার্জারি চুজ করবেন না। রিসেকশনে আপনি যাবেনই না। কেন যাবেন না আমি বলি, কারণ হচ্ছে পেরিটোনিয়ামের নিচে যেহেতু রেকটামটা আছে, প্রথম কথা যদি ম্যালিগনেন্সির কথা বলে দেয়, খুব হাই চান্স থাকে যে এই ম্যালিগনেন্সিটা হচ্ছে আমাদের সিআরএম সিআরএম পজিটিভিটি হবে। সিআরএম জিনিসটা কি হচ্ছে, মেজোরেক্টাল যে ফ্যাট আছে, লিপিডিক্স গুলো আছে, সেখানে হচ্ছে মেটাস্টেসিস হওয়ার খুব হাইলি চান্স থাকে। যার কারণে হচ্ছে আপনাকে আগে এই লিম্ফ নোড ইভালুয়েশন করতে হবে। আপনি লিম্ফ নোড ইভালুয়েশন করলেন না, কেটে টেটে ফেলে দিলেন, তাহলে তো আপনার সার্জারি সাকসেসফুল হলো না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সময় রেকটামের জন্য আপনি যদি মানে রেকটামে অবস্ট্রাকশন থাকে, আপনার সিগমোইড কোলনটা ভীষণ ডিসটেন্ডেড থাকে, ডাইলেটেড থাকে, এবং ডিসটেন্ডেড কোলনকে আপনি কেটে আবার হচ্ছে জোড়া দিতে যাবেন, এই জিনিস করলে অ্যানাস্টোমোসিস জীবনও 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 টিকবে না। আপনাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে লুপ কোলোস্টমি করতে হবে। আগে আপনাকে অবস্ট্রাকশন রিলিভ করে দিতে হবে। লুপ কোলোস্টমি করে দিয়েছেন পেশেন্টের রেকটাল ম্যালিগনেন্সি অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসছে, লুপ কোলোস্টমি করে দিবেন। পেশেন্ট ভালো হলো, হিল হলো, পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভমেন্ট হলো, আপনি তখন পেশেন্টকে হচ্ছে আমরা সিটি স্ক্যান এমআর হচ্ছে এমআরআই, রেকটাম ম্যালিগনেন্সির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিটি স্ক্যানের পাশাপাশি এমআরআই করতেই হবে মাস্ট। কোলনের ক্ষেত্রে আমাদের ছিল সিটি স্ক্যান, বাট হচ্ছে রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে আপনি এমআরআই ছাড়া যাবেনই না, আপনাকে এমআরআই করতেই হবে। কারণ আপনি হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল যে লিম্ফেটিক গুলা, লিম্ফ নোড গুলা, সেটা হচ্ছে এমআরআই তে ভালো বোঝা যায়। যার কারণে আপনাকে রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে এমআরআই করতে হবে। আপনি এমআরআই করবেন, পেশেন্টকে ইভালুয়েট করবেন, পেশেন্টকে স্টেজিং করবেন। ঠিক আছে। এখন আসেন মেইন জিনিসটা, স্টেজিং করে আমার লাভটা কি। কোলনের ক্ষেত্রে মানে আমার হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, মানে আপ টু সিগময়েড কোলন পর্যন্ত আমাদের শুধুমাত্র পেশেন্টের আমরা কেমোথেরাপি দিতে পারবো। কারণ এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনাল অর্গান। ট্রান্সভার্স কোলন যদি আমরা বলি যে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এক্সট্রা পেরিটোনাল, তারপরও হচ্ছে এই কোলনিক পোর্শন গুলোতে শুধুমাত্র কেমোথেরাপি কাজ করে, আমরা রেডিওথেরাপি ইউজ করতে পারবো না। কিন্তু আমাদের রেকটামটা যেটা, সেটা কিন্তু বিশেষ করে রেকটামের হচ্ছে লোয়ার পোর্শনটা টোটালি এক্সট্রা পেরিটোনাল, পুরাটাই হচ্ছে মানে পেরিটোনিয়ামের বাইরে। যার কারণে রেকটামের লোয়ার পোর্শনে বা রেকটাল ম্যালিগনেন্সি হলে রেডিওথেরাপির একটা অনেক ভালো রোল আছে। যদি আমাদের এখানে দেখি যে একটা পেশেন্টের রেকটাল ম্যালিগনেন্সি আছে, আমাদের হচ্ছে এই যে এখানে লিম্ফেটিক গুলো পজিটিভ আছে, লিম্ফেটিক পজিটিভ হলে, নোড পজিটিভ হলে আমি পেশেন্টকে আগে রেডিওথেরাপি, কম্বাইন্ড কেমো রেডিয়েশন দিব আগে। কেমো রেডিয়েশন দিয়ে পেশেন্টকে মানে ডিজিজটাকে কন্ট্রোল করবো, এরপর আমি ডেফিনেটিভ সার্জারিতে যাব। এই যে আমি রেডিওথেরাপি একটা ডিসিশন নিলাম, এই ডিসিশনটা নেওয়ার জন্য, পেশেন্টকে ফিট করার জন্য আমাদের আগে
অবস্ট্রাকশন রিলিফ করে পেশেন্টকে হচ্ছে আমার ইভালুয়েট করতে হবে, এরপরে আপনি ডিএস চুজ করবেন। এবং যদি ডিস্টাল সিগমোইড কোলনের লেশন হয়, হাই এন্টার রিসেকশন করতে হয়। আমরা জানি যে সিগমোইড কোলনের ম্যালিগনেন্সি হলে আমরা সাধারণত হচ্ছে হাই এন্টার রিসেকশন করি, বা হচ্ছে যদি প্রক্সিমাল সিগমোইড কোলনে হয় আমি লাইফ হেমিকোলেক্টমি করতে পারি। আর যদি ডিস্টাল কোলনে হয়, সিগমোইড কোলনে হয়, হাই এন্টার রিসেকশন করি সাধারণত। আচ্ছা, এই অপশন থেকে কোশ্চেনটা কিভাবে আসে আমি বলি। এখান থেকে আপনার জিনিসটা কিভাবে আসতে পারে, যে একটা পেশেন্টের অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, আমি কোলোনোস্কোপি বা সিটি স্ক্যান করে জানতে পারলাম যে রেকটাল ম্যালিগনেন্সি। আমি ইনিশিয়ালি কি করব? লুপ কোলোস্টমি করব। অথবা যদি বলে দেয় কোন ইনভেস্টিগেশন করব, আমাদের হচ্ছে লুপ কোলোস্টমি করা হয়েছে পেশেন্টের, এরপরে পেশেন্টকে আমি কি করব, এভাবেই বলে দেয় পেশেন্টের লুপ কোলোস্টমি করে অবস্ট্রাকশন রিলিভ করা হয়েছে, এরপরে আপনার নেক্সট স্টেজ কি, পেশেন্টকে ইভ্যালুয়েশন করবেন বাই সিটি স্ক্যান এন্ড এমআরআই। আমাদের আরেকভাবে কোশ্চেন বলে দেয় যে সুন্দর মতো পেশেন্টের রেকটাল ম্যালিগনেন্সি ছিল, রেকটাল ম্যালিগনেন্সির পরে পেশেন্টের এমআরআই সিটি স্ক্যান করা হয়েছে, পেশেন্টের ডিজিজের মধ্যে নোড পজিটিভ পাওয়া গিয়েছে, লিম্ফ নোড পজিটিভ পাওয়া হয়ে গেছে, বা হচ্ছে N1 ডিজিজ এর কথা বলে দেয়, মেনশন করে দেয় N1 ডিজিজ এর কথা বলে দিয়েছে, তাহলে আপনি হচ্ছে কি করবেন, মানে এন পজিটিভ ডিজিজ এর কথা বলে দিয়েছে, এরপরে আপনার ম্যানেজমেন্ট কি হবে? এরপরে আপনার ম্যানেজমেন্ট অপশনের মধ্যে আপনি তখন সার্জারিতে যাবেন না, আপনি তখন দিবেন হচ্ছে কেমো রেডিয়েশন। ঠিক আছে, আপনি তখন হচ্ছে চুজ করবেন হচ্ছে কেমো রেডিয়েশন। শর্ট টার্ম এন্ড লং টার্ম আপনি কেমো রেডিয়েশন দিবেন পেশেন্টকে, মানে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এরপরে আপনি ডেফিনেটিভ সার্জারিতে যাবেন। ঠিক আছে, তার মানে কোশ্চেনটা রেকটাল ম্যালিগনেন্সি থেকে কিভাবে কিভাবে আসে আপনাদেরকে আমি বলে দিলাম। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে এই জায়গা থেকে? লাস্ট একটু আরেকবার বলতে পারেন? হ্যাঁ, লাস্টের কথাটা, আচ্ছা কোশ্চেন কিভাবে আসে সেগুলো। হ্যাঁ, 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 লাস্টের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। প্রথম হচ্ছে তো বললাম যে ইন্টারচানাল অবস্ট্রাকশন বলে দিল, ইন্টারচানাল অবস্ট্রাকশনের পরে বলে দিল যে হচ্ছে সিটি স্ক্যান করে বা কোলোনোস্কোপি করে আপনি রেকটাল ম্যালিগনেন্সি পাচ্ছেন, অথবা বলে দিবে অ্যানাল ভার্জ থেকে 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা মাস পাচ্ছেন, তার মানে এটা রেকটাল মাস। এখন আপনি কি করবেন, ইন্টারচানাল অবস্ট্রাকশনের ফিচার বলে দিয়েছে, সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন, অবস্ট্রাকশন রিলিফ করবেন বাই লুপ কোলোস্টমি। অথবা যদি কোশ্চেনটা এইভাবে দেয় যে পেশেন্টের অবস্ট্রাকশন ছিল বা রেকটাল ম্যালিগনেন্সি ছিল, পেশেন্টকে লুপ কোলোস্টমি করা হয়েছে, এরপরে পেশেন্টের এখন ইভালুয়েশনের জন্য কি করবেন, সেক্ষেত্রে অপশনের মধ্যে হয় শুধু সিটি স্ক্যান অথবা সিটি স্ক্যান প্লাস এমআরআই, অথবা এমআরআই থাকে। এমআরআই এর রোল কিন্তু আমাদের রেকটাল ম্যালিগনেন্সিতে অবশ্যই আপনাকে এমআরআই করতে হবে, সেক্ষেত্রে সিটি স্ক্যান প্লাস এমআরআই অপশন থাকলে সেটা আপনাকে চুজ করতে হবে, মানে আমার এমআরআইটা আপনাকে চুজ করতে হবে ফর রেকটাল ম্যালিগনেন্সি। কোলোনিক ম্যালিগনেন্সির ক্ষেত্রে এমআরআই এর অত বেশি রোল নাই। কোলোনিক ম্যালিগনেন্সিতে আপনি সিটি স্ক্যান করলেই হয়ে যাবে, কিন্তু রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমআরআই করতে হবে। সেক্ষেত্রে ইনভেস্টিগেশন এমআরআই, ইনভেস্টিগেশন রিলেটেড একটা কোশ্চেন দিতে পারে। আরেকটা দিতে পারে যে বলে দিল এখানে গিয়ে আমি হচ্ছে নোট পজিটিভ N1, N1 মানে হচ্ছে নোট পজিটিভ, আমাদের নোট পজিটিভ ডিজিজ আছে অথবা N1 একটা ডিজিজ পেয়েছি, রেকটাল ম্যালিগনেন্সি N1 ডিজিজ। আমি এরপরে কি করব, আমার নেক্সট স্টেপ হবে হচ্ছে পেশেন্টকে আমি কম্বাইন্ড কেমো রেডিয়েশন দিব। আগে কেমো রেডিয়েশন দিব, কেমো রেডিয়েশনের পরে পেশেন্টকে আমি সার্জারিতে পাঠাবো। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে পেশেন্টের যে নোট পজিটিভ নাই, N0, ঠিক আছে, N0 কথা বলেছে, N0, আর হচ্ছে টি এর কথা, টিএনএম স্টেজিং এ টি আপনার 1 2 3 বা কিছু একটা বলে দিল, মনে করেন ফার্স্টে T3, N0, T3 N0, নোট পজিটিভ নাই। নোট যদি পজিটিভ না থাকে, রেডিওথেরাপির কোনো ধরনের কোনো রোল নাই। সেক্ষেত্রে যদি N0 বলে দেয় অথবা বলে দেয় লিম্ফ নোড ইনভলভমেন্ট নাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে ইয়া করবেন, ডিরেক্ট সার্জারিতে চলে যাবেন, তখন আর কেমো রেডিয়েশনের রোল নাই। এবার একটা ব্যাপার আছে, যদি বলে দেয় রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে T4, T4 মানে হচ্ছে অ্যাডজেসেন্ট অর্গান পর্যন্ত চলে গেছে, হ্যাঁ অ্যাডজেসেন্ট অর্গান পর্যন্ত যেহেতু চলে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, T4 বা হচ্ছে N0। N0 মানে আমার রেডিওথেরাপির কোনো প্রয়োজন নাই, তাই রেডিওথেরাপি যেখানে আসবে N0 থাকলে সেই অপশন বাদ। ঠিক আছে, কিন্তু T4 ডিজিজ বলছে T3 পর্যন্ত আপনি সার্জারি করে ফেলবেন, মানে আপনার অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন করে ফেলবেন T3 পর্যন্ত, কিন্তু T4 N0 বলছে, তখন আপনি কি করবেন, তখন পেশেন্টকে শুধুমাত্র কেমোথেরাপির জন্য পাঠাবেন। আগে পেশেন্ট কেমোথেরাপি দিবে, টি স্টেজিংটা কমে আমার যে T3 বা 1 2 তে আসবে, তারপরে আপনি অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন করবেন। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? মানে এন থাকলেই, এন পজিটিভ থাকলেই আপনাকে কম্বাইন্ড কেমো রেডিয়েশনে যেতে হবে, মানে রেডিয়েশন আপনাকে চুজ করতে হবে।
এন পজিটিভ হলে। এন যদি জিরো থাকবে, রেডিয়েশনের কোনো রোল নাই, তখন আপনি শুধু টিটা খেয়াল করবেন। T3 পর্যন্ত আপনি প্রাইমারি সার্জারিতে যাবেন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন না থাকলে। ঠিক আছে, এখন অবস্ট্রাকশন না থাকলে প্রাইমারি সার্জারিতে যাবেন, সেটা হচ্ছে ওই যে অ্যাবডোমিনাল পেরিনিয়াল এক্সিশন যেটা সেটা। আর যদি হচ্ছে দেখেন যে না, আপনার হচ্ছে T4 এর কথা বলে দিয়েছে, মেনশনই করে দিবে এরকম ভাবে যে T4, যদি T4 বলে দেন সেক্ষেত্রে আপনি চুজ করবেন হচ্ছে শুধুমাত্র কেমোথেরাপি, মানে ইনিশিয়াল শুধুমাত্র কেমোথেরাপি, পরবর্তীকালে ডেফিনেটিভ সার্জারিতে আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে পরে। ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি ইনফরমেশন দিয়ে ফেললাম। আমি এই জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করেছি কি, কারণ হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমি যখন হচ্ছে ইএমআরসিএস সলভ করতে গিয়েছি, মানে ইএমআরসিএস এ কোলোরেক্টালের হচ্ছে 93 বা 97 কোশ্চেন আছে। এই কোলোনিক ম্যালিগনেন্সি নিয়ে, কোলোনিক ম্যালিগনেন্সি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কোশ্চেন থাকে, এবং আমি হচ্ছে এই ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন গুলোতে আমি কনফিউজ হয়ে যেতাম যে কোন ক্ষেত্রে আমি আসলে কি করব, কোন ক্ষেত্রে আমি অ্যানাস্টোমোসিস করছি, কোন ক্ষেত্রে শুধু এন্ডোস্টোমা করছি, কোন ক্ষেত্রে হচ্ছে লুপ কোলোস্টমি করছি। এই জিনিসটা বোঝানোর জন্য এই জন্য আমি আসলে এই মানে এতগুলো ইনফরমেশন এই জন্য আমি এনেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটু কনসেপ্টটা ভালো মতো একটু মাথায় নেওয়া দরকার। তাহলে আমি যদি একটু প্রথম থেকে সামারাইজ করি, একটু যদি বলি, রাইট সাইডেড লেশন বললে মানে আপনার সিকামের কথা বললো, অ্যাসেন্ডিং কোলনের কথা বললো, চোখ বুজে সুন্দর সোজা হিসাব, আপনি রাইট হেমিকোলেক্টমি উইথ আইলোকোলিক অ্যানাস্টোমোসিস। ঠিক আছে, রাইট হেমিকোলেক্টমি উইথ আইলোকোনিক অ্যানাস্টোমোসিস চুজ করবেন। সাথে যদি আপনাকে এমনি বলে দেয় ম্যাটাস্টেসিসের কথা, আপনি কেমোথেরাপি অপশন চুজ করতে পারেন, যদি থাকে, ম্যাটাস্টেসিস সাধারণত দেয় না। আপনি ডিরেক্ট সার্জারির ক্ষেত্রে রাইট হেমিকোলেক্টমি উইথ আইলোকোনিক অ্যানাস্টোমোসিস। ট্রান্সভার্স ক্ষেত্রেও তাই, হেপাটিক ফ্লেক্সার বা স্প্লেনিক ফ্লেক্সার মেনশন করে দেয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি চুজ করা অপশন হচ্ছে বেটার। স্প্লেনিক ফ্লেক্সারের ক্ষেত্রে যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন স্পেসিফিক্যালি মেনশন করে দেয়, আপনি আর লেফট হেমিকোলেক্টমির দিকে তাকাবেনই না। যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কথা বলে দেয় এবং স্প্লেনিক ফ্লেক্সারের মাসের কথা বলে, তাহলে আপনি আর লেফট হেমিকোলেক্টমির দিকে তাকাবেনই না, যেটা করা পসিবল হলো ওটা বাদ, আপনি চুজ করবেন এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। আর যদি এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি অপশনে নাই, আপনাকে শুধু বলে দিচ্ছে স্প্লেনিক ফ্লেক্সারের একটা মাস, সেক্ষেত্রে অবস্ট্রাকশনের ফিচার কথা বলে নাই, সেক্ষেত্রে আপনি লেফট হেমিকোলেক্টমি যদি অপশনে থাকে সেটা চুজ করতে পারেন। কিন্তু এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি হচ্ছে বেটার সার্ভাইভালের বেসিসে, এবং মানে প্রসিডিওর করাটার বেসিসে সোজা, সেই হিসাবে। তাহলে আমাদের স্প্লেনিক ফ্লেক্সার চলে গেল। এরপর আমাদের ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনের ক্ষেত্রে যদি আমাদের অবস্ট্রাকশনের ফিচার নিয়ে থাকে, অবস্ট্রাকশনের ফিচার নিয়েই সাধারণত কোশ্চেনটা দেয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমি বলেছি কোলনের ক্ষেত্রে আমাদের প্রাইমারি ডিজিজ কেটে ফেলতে হবে, সেক্ষেত্রে তার মানে আমাদের হেমিকোলেক্টমি করতে হবে, মানে আমি ডিজিজ পোর্শনটাকে কেটে ফেলে দিয়ে আমি এন্ড কোলোস্টমি করে ফেলবো। ঠিক আছে, এন্ড কোলোস্টমি করে ফেলবো, কারণ যাতে করে আমাদের পেশেন্টের ওভারঅল কন্ডিশনটা একটু হিল হয়। কারণ আমি যদি এখানে কোলিক হচ্ছে অ্যানাস্টোমোসিস করে দিই, সেটা আমাদের আসলে টিকবে না, জন্য আমি হচ্ছে রাইট হেমিকোলেক্টমি করে আগে এন্ড কোলোস্টমি করে দিব। পরবর্তীকালে পেশেন্ট ইমপ্রুভমেন্ট হলে আমি তখন হচ্ছে গাটের কন্টিনিউটি মেনটেন করে দিব, কোলোস্টমি রিভার্সাল করবে লেফট সাইডের ক্ষেত্রে যদি অবস্ট্রাকশনের কথা বলে। আর অবস্ট্রাকশনের কথা যদি না বলে, সেই ক্ষেত্রে এই তিনটা অপশনের মধ্যে যে কোনো আপনারা চুজ করতে পারেন, সাধারণত এতগুলো অপশন দেয় না, এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন দিবে এবং অবস্ট্রাকশনের কথাটাই মেনশন করে দেয় টুইস্টের জন্য। রেক্টোসিকবার জাংশন বা রেকটাল ম্যালিগনেন্সি থেকে অনেক ভাবে কোশ্চেন আসতে পারে। তার মধ্যে যদি বলে দেয় যে হচ্ছে রেকটাল ম্যালিগনেন্সি সাথে করে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসছে, অ্যাকুট ফিচার, চোখ বুজে লুপ কোলোস্টমি, বাদ বাকি কিচ্ছু করব না, পেশেন্টকে রিসাসিটেট করে কোলোস্টমি করে বসে থাকবো, অবস্ট্রাকশন রিলিফ করবো। ওভারঅল কন্ডিশন যখন ভালো হবে পেশেন্টের, তখন আমি গিয়ে সিটি স্ক্যান প্লাস হচ্ছে আমাকে এমআরআইটা করতেই হবে, অবশ্যই এমআরআইটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, এমআরআইটা আমার করতেই হবে পেশেন্টকে। রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে সিটি স্ক্যানের রোলের থেকে এমআরআই এর রোলটা বেশি। ঠিক আছে, আপনি হচ্ছে এমআরআই টা চুজ করবেন। সেক্ষেত্রে রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমার চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই। আপনি হচ্ছে এমআরআই চুজ করবেন, এবং এমআরআই করে আপনি হচ্ছে পেশেন্টের স্টেজিংটা দেখলেন, আপনার মেজোরেক্টমে কতটুকু ইনভলভ দেখলেন, আপনি টিএনএম স্টেজিং করে ফেললেন। টিএমএনএম স্টেজিং যদি আপনাকে মেনশন করেই বলে দেয় যে পেশেন্টের নোড পজিটিভ আছে, নোড পজিটিভ বলে দিলে আপনি চোখ বুজে প্রথম যেই ট্রিটমেন্ট অপশন যাবেন সেটা হচ্ছে কম্বাইন্ড কেমো রেডিয়েশন অথবা রেডিয়েশন। ঠিক আছে, যেটা আপনার অপশনে থাকুক না কেন, দুটো একসাথে দিবে না। রেডিয়েশন কথাটা থাকলে আপনি হচ্ছে নোট পজিটিভ হলে, N1 হলো বা N2 হলো, নোট পজিটিভ হলে আপনি চোখ বুজে চলে যাবেন হচ্ছে রেডিয়েশন যেখানে আছে কথাটাতে সেখানে, ইনিশিয়াল। রেডিয়েশনের পরবর্তী ম্যানেজমেন্ট কি, আপনার হচ্ছে ডেফিনিটিভ সার্জারি।
আর যদি N0-র কথা বলে দেয় এবং T3-র কথা বলে দেয়, সেক্ষেত্রে আপনি ডেফিনিটিভ সার্জারি করবেন, যেটা হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অথবা হাই এন্টার রিসেকশন, ডিপেন্ডিং অন দা সাইট অফ দ্য ম্যালিগনেন্সি। আপার রেকটামে হলে আপনি হচ্ছে অ্যান্টার রিসেকশন বা লো এন্টার রিসেকশন করতে পারেন। আর যদি T4 ডিজিজের কথা বলে দেয়, আপনি প্রথমে শুধু আগে হচ্ছে কেমোথেরাপি দিবেন, দিয়ে আপনি সাইজটাকে ছোট করবেন। এখানে রেডিওথেরাপি করবো না কেন, যেহেতু N0 রেডিওথেরাপির রোল নাই, এই জন্য আগে কেমোথেরাপি দিয়ে পেশেন্ট যদি রেসপন্স করে, স্টেজিংটা যদি কমে যায়, কমে গেলে তারপরে হচ্ছে আমি সার্জারি করবো, ডেফিনেটলি সার্জারি করবো। ঠিক আছে জিনিসটা? আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে আপা। তাহলে সিগময়েড কোলনে কোনো কিছু থাকলে আমরা অ্যান্টিরিয়র রিসেকশন করছি। হ্যাঁ, সিগমোইড কোলনে সাধারণত আপনার ওই হাই অ্যান্টোরিসেকশনে হচ্ছে ডিস্টাল ডিস্টাল সিগমোইড কোলন। মানে আপনার সিগমোইড কোলন তো হচ্ছে অনেক লম্বা একটা স্ট্রাকচার। হ্যাঁ, আপনার যদি প্রক্সিমাল পোর্শনে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে লেফট হেমিকোলেক্টমি করতে পারেন। লেফট হেমিকোলেক্টমি করে এন্ড কোলোস্টমি করে দিব। এন্ড কোলোস্টমি, হ্যাঁ এন্ড কোলোস্টমি। অবস্ট্রাকশন থাকলে, যেহেতু অবস্ট্রাকশনের কথা বলে দিলে, এন্ড কোলোস্টমি আপনি করবেন। লেফট সাইডের কোলন হলে আপনি হচ্ছে এন্ড কোলোস্টমি করবেন। অবস্ট্রাকশনের কথাই বলে দেয় যে সিগমোইড কোলনে ম্যালিগনেন্সি আছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসছে, এবং তখন হচ্ছে আপনি এন্ড কোলোস্টমি করবেন। ঠিক আছে? আর অবস্ট্রাকশনের ফিচার না থাকলে আপনি এন্ড কোলোস্টমি না করেও হচ্ছে গার্ড কন্টিনিউটি মেনটেন করতে পারেন, কিন্তু তখন সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে একটা আইলেস্টমি করতে হবে, যাতে আপনার এখানে কোলোকলিক যে অ্যানাস্টোমোসিসটা হলো না কোলন আর কোলনের মধ্যে, এটা যাতে টিকে থাকে, একটা অ্যারেস্টমি করতে হবে নর্মাল ক্ষেত্রে। আগে উইদাউট, লুপ করে পরে কন্টিনিউটি মেনটেন করা। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কোলন কোলনে মানে মোট কথা হচ্ছে কোলন আর কোলনের মধ্যে আপনি যদি অ্যানাস্টোমোসিস করেন, আপনাকে প্রোটেকশনের জন্য একটা স্টোমা পোর্টে আসতেই হবে, কারণ না হলে এটা লিক হয়ে যায়। ঠিক আছে? তো আপনি স্টোমার অপশনটা খুঁজবেন, যে আসলে কোলিক অ্যানাস্টোমোসিস যদি আপনার করতে হচ্ছে, সেক্ষেত্রে স্টোমা রিলেটেড অপশন কোথায় আছে, সেটা আইলোস্টোমি হোক বা কোলোস্টোমি হোক। আর অবস্ট্রাকশন হলে এন্ড কোলোস্টোমি করে দিবেন সিগমোইড কোলনের ক্ষেত্রে। আর যদি ডিস্টাল সিগমোইড কোলনে বলে দেয় যে ডিস্টাল পোর্শনে বলে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি হাই অ্যান্টার রিসেকশন অপশনটা চুজ করবেন। ঠিক আছে? আর রেকটামের হলে তো আমাদের বলিয়ে দিয়েছে যে হচ্ছে মানে অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন, অথবা যদি প্রক্সিমাল রেকটামে হয় হচ্ছে হাই অ্যান্টার রিসেকশন বা লো অ্যান্টার রিসেকশন করা যায়। লো অ্যান্টার রিসেকশন, আলট্রা লো অ্যান্টার রিসেকশন, এগুলো আসলে অ্যাডভান্স, এখন সার্জারি হচ্ছে। তো অত ডিটেলস আমি এখন পর্যন্ত রিকলে সাধারণত দেখি নাই। তারপর আপনারা জানতে চাইলে রেকটামের ক্ষেত্রে অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন, অথবা হচ্ছে লো অথবা আলট্রা লো অ্যান্টার রিসেকশন, আর কি মানে মোট কথা হচ্ছে অ্যান্টার রিসেকশন করতে হয়। আসেন আমরা একটু এই কোশ্চেনটা দেখি না, এখান থেকে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ sure, বলেন। আচ্ছা, N0 যদি থাকে, T4N0, সেক্ষেত্রে কি করব? শুধু কেমো দিব? সরি আপু, T4, T4 আর N0 এরকম যদি থাকে? T4N0 যদি থাকে, T4N0, সেক্ষেত্রে আপনি শুধু কেমো দিবেন। N0 মানে হচ্ছে আপনার যদি লিম্ফ নোড পজিটিভ না হয়, সেক্ষেত্রে আপনার রেডিওথেরাপির কোনো রোল নাই, আচ্ছা, সেক্ষেত্রে আপনি তাহলে এন রেডিওথেরাপি। মানেই হলো রেডিওথেরাপি, মানে N1 বা 0 যেটাই থাকে। রেকটামের ক্ষেত্রে বিশেষ করে আপনি আবার কোলনের ক্ষেত্রে কিন্তু সেটা করতে পারবেন না। কেন? কোলনের যে লিম্ফ নোড গুলো ইন্ট্রাপেরিটোনিয়াল, আপনি যদি ওখানে রেডিওথেরাপি দেন, তখন কি হবে, আরো বেশি অ্যাডহেশন হবে, যেহেতু হ্যাঁ, রেকটাম কারণ আমাদের ওটা এক্সট্রা ইন্টারপেরিটোনিয়াল, পেরিটোনিয়াল। ভেতরের দিকে। হ্যাঁ। আর যেহেতু এই রেকটাম এক্সট্রা পেরিটোনিয়াল, যার কারণে আমাদের রেকটামের ক্ষেত্রে এই সুবিধাটা আছে, যে নোড হ্যাঁ, পজিটিভ দেখা হলে যায়। হ্যাঁ। রেডিওথেরাপি দিব। যার কারণে যদি এন পজিটিভ থাকে, আপনি আগে রেডিয়েশন যেখানে মেনশন করা আছে, সেটা কেমো জি। রেডিয়েশন হোক বা শুধু রেডিওথেরাপি হোক, আপনি সেই অপশনটা চুজ করবেন। ঠিক আছে? আর যদি N0 ওকে। থাকে, রেডিয়েশন রিলেটেড অপশন সব বাদ, তখন আপনি বাদই দিবেন। যদি এখানে কেমোথেরাপি, শুধু কেমোথেরাপি থাকে, আপনি আসলে T4 যদি মেনশন করে দেয়, আপনি হচ্ছে আগে কেমোথেরাপি করে দিয়ে আপনি পেশেন্টকে একটু স্টেজিংটা কমাবেন, তারপর আপনি সার্জারিতে যাবেন। আর যদি কেমোথেরাপি অপশন নাই থাকে, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি সার্জারি অপশন চুজ করবেন। আর কি আপনি দেখবেন যে ওরা হচ্ছে যে কোনো একটা অপশনে দেয় সাধারণত। ঠিক আছে? যেটা আপনার অ্যান্সার হবে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই জিনিসটা নিয়ে আমি হচ্ছে অনেক কনফিউজ থাকতাম, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু আপনাদেরকে বলে দিলাম মনে হয় ভালো। আচ্ছা, জি। এই যে কোশ্চেনটা, ঠিক আছে, এটা হচ্ছে ইএমআরসিএস থেকে নেওয়া। আপনারা এটার হচ্ছে অ্যান্সারটা হচ্ছে, আচ্ছা যদি আমি অ্যান্সারটা আসলে দেখাই দিচ্ছি, বাট একটু প্রথম থেকে আমরা কোশ্চেনটা পড়ে একটু দেখি। হ্যাঁ, একটা স্টেজ আমরা হচ্ছে স্টেম গুলো এক্সক্লুড করতে করতে যাবো। একটা 77 ইয়ার্স ওল্ড মেলের কথা বলে দিয়েছি, অ্যাডমিটেড উইথ লার্জ বাউল অবস্ট্রাকশন। ঠিক আছে? এটা লার্জ বাউল অবস্ট্রাকশন অ্যান্ড অন ইনভেস্টিগেশন উইথ এন অ্যাবডোমিনাল সিটি স্ক্যান। ঠিক আছে? অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করে পাওয়া গেল যে হচ্ছে অবস্ট্রাক্টিং ক্যান্সার অফ দ্য সিগময়েড কোলন। লার্জ বাল অবস্ট্রাকশনের কথা বলে দিয়েছে, সুন্দর মতো বলে দিয়েছে সিগময়েড কোলনের কথা। হ্যাঁ, তাহলে সিগময়েড কোলনের ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসলে আমি কি বলেছি, পেশেন্টকে আমি কি করব, যেহেতু এটা কোলন, তাহলে আমাকে প্রাইমারি রিসেকশন করতে হবে, তাহলে সিগময়েড কোলনকে আপনি কেটে ফেলে দিবেন। ঠিক আছে?
যেহেতু অবস্ট্রাকশন নিয়ে আসছে সেজন্য আপনি গার্ড কন্টিনিউটি করবেন না, আপনি একটা স্টোমা করে দিবেন। তাহলে দেখি আমাদের এখানে কি কি অপশন আছে। দেখেন, ল্যাপারোটমি, সিগময়েড কোলেক্টমি, মানে প্যাথোলজি যেখানে সেটাকে আমরা ফেলে দিতে হবে, ফেলে দিলাম, এবং একটা এন্ডোস্টোমা করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে, আমরা বুঝতে পারছি। বাকিগুলো কেন না আমি একটু দেখি। ল্যাপারোটমি এবং লুপ কোলোস্টমি। লুপ কোলোস্টমি আমাদের ক্ষেত্রে, মানে কোলনের ক্ষেত্রে শুধু কোলোস্টমি করে লাভ নেই। রেকটামের ক্ষেত্রে প্রয়োজন, কেন আমরা বলেছি যে হচ্ছে অবস্ট্রাকশন রিলিভ করে ডেফিনেটিভ সার্জারির ক্ষেত্রে আমাদের তখন লাগবে। কিন্তু কোলনের ক্ষেত্রে যেহেতু এটা ইন্ট্রাপেরিটোনিয়াল সিগমোড কোলন, আমি সুন্দর মতো প্রাইমারি প্যাথোলজি কেটেই ফেলে দিতে পারবো। যেখানে আমি প্রাইমারি প্যাথোলজি কাটতে পারবো সেখানে আমার প্রাইমারি প্যাথোলজি রেখে তো লাভ নাই, কারণ যতদিন বডিতে থাকবে তত এটা মেটাস্টেসিস হবে। তাহলে আমাদের এই অপশনটা বাদ। ল্যাপারোটমি, লুপ আইলোস্টমি হবে না কেন? আমার প্যাথোলজি হচ্ছে আমাদের হচ্ছে ডিস্টাল কোলনে, সিগময়েড কোলনে। আমি আইলোস্টমি করে আমার লাভটা কি? আমার কোলন ডিস্টেন্ডেড হয়ে আছে, ওটাকে আমার ডিকম্প্রেশন করতে হবে না? আইলোস্টমি করে তো সেটাকে আমি ডিকম্প্রেস করতে পারবো না। আইলোস্টমির অপশন বাদ। এই যে ল্যাপারোটমি, হাই অ্যান্টেরিয়র সেকশন এবং কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস। এখন কথা হচ্ছে এই অপশনটা না কেন? কেন আমরা এই অপশনটা চুজ করলাম? কেন চুজ করলাম না? এই যে অবস্ট্রাকশনের কথা বলে দিয়েছে তাই। ল্যাপারোটমি করে আমাদের যেহেতু লার্জ বাউল অবস্ট্রাকশনের কথা বলে দিয়েছে, যার কারণে এখন আমাদের এই অপশনটা আমরা চুজ করবো না। কারণ কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস আমি যদি করি লার্জ গাট অবস্ট্রাকশনের মধ্যে, আমার হচ্ছে অবশ্যই অবশ্যই এখানে অ্যানাস্টোমোসিস লিকেজ হবে, অ্যানাস্টোমোসিসটা আমার টিকবে না। সেক্ষেত্রে আমরা এই জন্য এই মুহূর্তে এক্ষেত্রে আমরা ডেফিনেটিভ সার্জারিটা করব না। এই হাই অ্যান্টেরিয়র রিসেকশনটা আসলে ডেফিনেটিভ সার্জারি, কিন্তু আমরা আলটিমেটলি এক্ষেত্রে করবো না, আমরা স্টেজ বাই স্টেজ যাবো। সিগমোড কোলনকে ফেলে দিয়েছি, তারপর আমাদের হচ্ছে এই ইয়া করে দিব, পরবর্তীকালে কোলোস্টমি রিভার্সাল করে দিব। আর লাইনটা বেরিয়ে, যদি শুধু হাই অ্যান্টেরিয়র রিসেকশন হতো তাহলে তো ঠিক ছিল। হ্যাঁ শুধু যদি হাই হাই অ্যান্টো রিসেকশন মানে একটা কি আপু, হাই অ্যান্টো রিসেকশনের মধ্যে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিস একটা পার্ট। হাই অ্যান্টো রিসেকশনের পরে মানে নর্মালি কি হয়, হাই অ্যান্টো রিসেকশন জিনিসটা কি, আপনার হচ্ছে যে ডিসেন্ডিং কোলনের কিছু একটা পোর্শন, সিগময়েড কোলন এবং হচ্ছে রেকটাম, পুরো জিনিসটাই হচ্ছে কিছু রেকটামের কিছু পার্ট অফ দ্য রেকটাম আপনার কেটে ফেলে। এই কেটে ফেলা হচ্ছে অ্যান্টোরিসেকশন। কেটে ফেলার পরবর্তীকালে আপনাকে অবশ্যই কি কি অপশন আছে, পরবর্তীকালে আপনি এইটুকু কেটে ফেলে দিচ্ছেন, এইটুকু আপনার নাই, তখন আপনার দুইটা অপশন থাকে। হয় আপনি এইটাকে এবং ওই যে রেকটামের ডিস্টাল পোর্শনকে জোড়া লাগাবেন, নর্মালি হাই অ্যান্টোরিসেকশনে জোড়া লাগায়। অথবা আপনি কি করতে পারেন, এই পোর্শনটাকে এন্ড স্টোমা করে দিতে পারেন, এন্ড কোলোস্টমি করতে পারেন, সেটা এই দুইটা অপশন আছে। সেক্ষেত্রে শুধু হাই অ্যান্টোরিসেকশন আপনাকে বলে দিবে না, হাই অ্যান্টোরিসেকশনের পরে হয় আপনাকে অ্যানাস্টোমোসিসের কথা বলে দিবে, অথবা বলে দিবে যে এই যে আপনি স্টোমা করে রাখছেন, হার্টম্যান প্রসিডিওর যেটাকে বলে। হার্টম্যান প্রসিডিওরে কিন্তু আমরা এই যে সিগময়েড কোলন বা ডিসেক্ট কোলনটা কেটে ফেলি, প্রক্সিমাল কোলনটাকে হচ্ছে আমরা স্টোমা করে এন্ড স্টোমা করে দিই। সেটা হলে তো ঠিক থাকবে, মানে যদি ওরকম করে থাকে তাহলে তো ঠিক থাকবে। এখানে তো না, জাস্ট আমরা কোলোরেক্টালের জন্য না করছি, ঠিক তো? হাই এন্ড রিসেকশন হচ্ছে আপনার ট্রিটমেন্টটা মানে অ্যান্সারটা কনফার্ম হলো না। হাই এন্ড রিসেকশনের পরে আপনি প্রক্সিমাল পোর্শনটাকে কি করেছেন, কন্টিনিউ করেছেন নাকি হচ্ছে আপনার স্টোমা করেছেন, সেটা হচ্ছে ওরা মানে কিছু না কিছু বলে দিবে, শুধু হাই এন্ড রিসেকশন পর্যন্ত রেখে দিবে না। কারণ আপনার হাই এন্ড রিসেকশন করার পরে আপনার তো দুইটা অপশন আছে না, প্রক্সিমাল পোর্শনটাকে সেটাকে আপনি স্টোমা করে রেখেছেন হার্টম্যানের মতো, নাকি জোড়া লাগিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ওরা মেনশন করে, মানে ওরা দেয়, মেনশন করে দেয়, মানে এভাবেই অপশন গুলো দিয়ে দেয়। ঠিক আছে। আর যদি কোথাও থাকে ফর্সে, ওরা দেয়, যদি দিল না ফর্সে আপনাকে দিল না কোনো কারণে, যে ইয়াতে ল্যাপারোটমি করে হাই অ্যান্টোরিসেকশন পর্যন্ত দিয়ে রাখছে, তখন আপনার এই যে এই সিগময়েড কোলন এবং হচ্ছে এন কোলোস্টমের অপশনটা দেয় নাই, আপনাকে বেস্ট অপশন চুজ করতে হবে। এন কোলোস্টমের অপশনটা দেয় নাই, শুধুমাত্র সিগময়েড কোলেক্টমি বলে দিল, বা সিগময়েড কোলেক্টমি করে কোলোরেক্টাল অ্যানাস্টোমোসিসের কথা বলে দিল, তখন আপনি এই ডিসকাশন অপশনটা চুজ করতে পারেন। অথবা অনেক সময় ওরা কি করে, এই যে সিগময়েড কোলেক্টমি, ফরমেশন অফ এন্ড স্টোমা, এই পুরো কথাটাই কিছু বলে না, এর বদলে ওরা কি বলে, এই পুরো জিনিসটা বাদ দিয়ে বলে দেয় যে হচ্ছে ল্যাপারোটমি, আর হচ্ছে ওই যে হার্টম্যান প্রসিজারের কথা বলে দেয়। হার্টম্যান প্রসিজারে যদি শুধু বলে দেয়, তার ক্ষেত্রে আপনাকে কিন্তু এই অপশনটা চুজ করতে হবে। ঠিক আছে, আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? হার্টম্যান জি। প্রসিজার আর হচ্ছে আমি যে যেটা বললাম একই জিনিস, হ্যাঁ। আর লিখতে কষ্ট হয়ে যায়। এই আপনি দেখবেন যে মানে আমাদের জানুয়ারি ডায়েটে কোশ্চেন কেমন আসছে আমি জানি না, যেহেতু অনেক মার্কস খারাপ আসছে, নিশ্চয়ই কোশ্চেন কঠিন হয়েছে। আমি আমার ডায়েটের মানে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে হচ্ছে আমার ডায়েটের বা আগের রিকল গুলা যেগুলো দেখেছি, তো মানে ওরা মানে অনেকগুলা ক্লু দেয়, অনেকগুলা। আমরা আসলে পরীক্ষার হলে যেগুলো জানি না নতুন টপিক দিবে সেগুলো তো বাদ, নতুন টপিক নিয়ে আমি কিছুই বলবো না, নতুন টপিক ওরা দুই একটা দেয়।
কিন্তু মোটামুটি পাশ করার মতো কোশ্চেনই ওরা দেয়। এবং আমরা বাংলাদেশি ডাক্তার যারা আছি, আমরা সবাই অনেক পরিশ্রম, আমরা কিন্তু অনেক জানি। আপনারা যাই আপনার পরীক্ষা দিতে যাবেন দেখবেন আমরা অনেক জানি। কারণ বললাম, কারণ হচ্ছে আমাদের এফসিপিএস বা রেসিডেন্সিতে অনেক বাজে বাজে কোশ্চেন হয়, যার কারণে আমাদের হচ্ছে ওয়ার্স্টের জন্য প্রিপারেশন নেওয়াই থাকে। যার কারণে মানে এমআরসিএস পার্টে এটা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে হচ্ছে আপনার কাছে রিলেটিভলি এফসিপিএস এবং রেসিডেন্সি থেকে ইজিয়ার মনে হচ্ছে। কারণ এফসিপিএস রেসিডেন্সিতে আপনারা অনেক মানে আননেসেসারি জিনিসপত্র পড়েন, ওরা হচ্ছে আননেসেসারি কোনো কিছু ধারই ধারবে না। ওরা সুন্দর মতো আপনাকে ক্লিয়ার কাট অ্যান্সার আপনি যাতে বের করতে পারেন এরকম অসংখ্য ক্লু দিয়ে কোশ্চেন গুলা দিবে। আপনাকে জটিল করবে না, পেঁচাবে না। দু একটা কোশ্চেন পেঁচানো থাকে বা টপিক নতুন থাকে, এবং ওদের দেশের এবং আমাদের দেশের ট্রিটমেন্ট একটু ভ্যারি করে, যার কারণে একটু কিছু অ্যান্সার একটু এদিক সেদিক হয়। বা মেন্টরদের মধ্যেও কিছু কিছু রিকলের অ্যান্সার নিয়ে দেখবেন যে হচ্ছে মানে মতবিরোধ থাকে, সেটা আলাদা হিসাব। কিন্তু হচ্ছে কোশ্চেন গুলো আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে অনেক অনেক অপশন থাকে থাকে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার বলা যে হচ্ছে আপনি এত কনফিউজ হবেন না বা এত জটিল কোশ্চেন ওরা করে না। পরের কোশ্চেনটা একটু দেখি। এখানে বলে দিয়েছে 75 years old lady লার্জ bowel obstruction নিয়ে আসছে। এই যে প্রিভিয়াসলি ভালো ছিল, she is investigated with an abdominal CT scan and shows an obstructive carcinoma of ascending colon। সুন্দর মতো বলে দিয়েছে ascending colon, রাইট সাইডেড লেশন। আপনি তাহলে কি করবেন? রাইট সাইডেড লেশনের ক্ষেত্রে আমি কি বলেছি, সোজা জিনিস সুন্দর মতো আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস করতেই হবে। আপনি এই যে ল্যাপারোটমি রাইট হেমিকোলেক্টমি করে আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস আপনি হচ্ছে করে ফেলবেন। এক্ষেত্রে আপনার অবস্ট্রাকশন থাকলেও কোনো কিচ্ছু দেখা দরকার নেই, অবস্ট্রাকশন থাকুক যাই থাকুক না কেন আপনি প্রাইমারি অ্যানাস্টোমোসিস করে দিতে পারেন। বাকি অপশন গুলা কেন না? বাকি অপশন গুলা কেন না? এই আইলিওকোলিক বাইপাস করে আপনার লাভটা কি? আপনার প্যাথোলজি ক্যান্সার যেটা, সেখানে যদি আপনার কার্সিনোমা আপনি রেখে দেন, করে শুধু কোলন আর আইলিয়ামের মধ্যে বাইপাস করে দিলেন, একটা তো ওটা ব্লাইন্ড গ্রুপ অবস্ট্রাকশনটা হবে, তারপর আপনার ম্যালিগনেন্সি থেকে গেল সেটা মেটাস্টেসিস করবে, এটা কোনো অপশনই হবে না। তারপরে হচ্ছে ল্যাপারোটমি এবং লুপ পাইলোস্টমি অ্যালোন। কেন আমি শুধু লুপ পাইলোস্টমি করবো? কোলনের ক্ষেত্রে আমাকে প্রাইমারি টিউমার সবসময় রিসেকশন করতে হবে, তাহলে এটাও বাদ। সেলফ এক্সপান্ডিং মেটালিক স্টেন্ট, এটা হচ্ছে প্যালিয়েটিভ থেরাপি। অ্যাসেন্ডিং কোলনে পেশেন্টকে আমি প্যালিয়েটিভ থেরাপি কেন দিব, যেখানে আমাদের সুন্দর মতো রিসেক্টেবল একটা টিউমার আছে। আর সাবটোটাল কোলেক্টমি, সাবটোটাল কোলেক্টমি মানে রেকটাম ছাড়া পুরো কোলন কেটে ফেলা। আমার প্যাথোলজি এক জায়গায়, পুরো কোলন কেটে ফেলার কোনো প্রয়োজন নাই। যার কারণে ল্যাপারোটমি, রাইট হেমিকোলেক্টমি এবং আইলোকোলিক অ্যানাস্টোমোসিস হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার। এখন আসে এই জিনিসটা, আমি একটু আগে রেকটাম নিয়ে এত এত কথা বলছি এই কারণেই বলছি, কারণ হচ্ছে যে 73 years old lady লার্জ বাউল অবস্ট্রাকশন নিয়ে আসছে, রেকটাল ক্যান্সারের কথা বলে দিয়েছে। এখানে সুন্দর মতো অবশ্য মেনশনই করে দিয়েছে রেকটাল ক্যান্সার। অনেক সময় রিকল সলভ করতে গেলে দেখবেন ওরা আসলে রেকটাল ক্যান্সার বলে দেয় না, বলে দেয় যে অ্যানাল ভার্জ থেকে এত সেন্টিমিটার দূরে একটা হচ্ছে মাস, এভাবে মেনশন। হ্যাঁ, অ্যানাল ক্যানেল থেকে অ্যানাল ভার্জ থেকে 6 সেন্টিমিটার, মানে এটা রেকটামে চলে আসছে, যেটা আমাদের কোলোনিক লুমেনকে অক্লুডেড করে রেখেছে। অ্যাবডোমিনাল এক্সরে করে আমি দেখতে পেলাম সিকাল ডায়ামিটার হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, সিকাল ডায়ামিটার হচ্ছে 12 সেন্টিমিটারের বেশি হলে সেটা হচ্ছে, বা 12 সেন্টিমিটার বা তার বেশি হলে এটা ইন্ডিকেট করে যে হচ্ছে সিকাম এখন ইমপেন্ডিং রাপচার। ঠিক আছে, 7 সেন্টিমিটার মোটামুটি ভালো আছে। এখন আমি এই ধরনের ক্ষেত্রে পেশেন্টকে আমি কি করব, কোনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট? তাহলে রেকটাল ক্যান্সার লার্জ বাল্ব নিয়ে আসছে, অ্যাকুট কেস আমি চোখ বুজে শুধুমাত্র কোলোস্টমি করবো, বাদ বাকি কোনো কিছুর দিকে যাবই না। ঠিক আছে, এখন লুপ আইলোস্টমি না কেন, আইলোস্টমি করে লাভ নাই, আমার কোলনের সমস্যা। এখানে শুধুমাত্র সিকোস্টমি করে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ সিকাল ডায়ামিটার মাত্র 7 সেন্টিমিটার, এটা যদি 12 সেন্টিমিটার হতো তার মানে ইমপেন্ডিং রাপচার, তখন আমি সিকোস্টমির একটা জিনিস চিন্তা করতাম যে সিকাম আমার ফেটে চলে যাবে, তাহলে আমি হচ্ছে লুপ কোলোস্টমি করে হয় আমাকে অবস্ট্রাকশন রিলিফ করতে হবে, তাও সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চুজ করতে হয়, লুপ কোলোস্টমি করে অবস্ট্রাকশন মানে ফিকাল ম্যাটারকে বের করে দিতে হবে। আর যদি 12 সেন্টিমিটার বেশি বলে সেক্ষেত্রে আমরা সিকোস্টমি করে দিতে পারি, যে সিকামটাকে তাড়াতাড়ি আমি রিলিফ করে দিলাম যাতে হচ্ছে আমার পারফোরেশন না হয়ে যায়। সেক্ষেত্রে সেটা একটা অপশন হতে পারে ইন কেস যদি লুপ কোলোস্টমিটা আমার না থাকতো, এবং সিকাম ডায়ামিটার যদি আমার 12 সেন্টিমিটার বা তার বেশি বলতো, বলে দিয়েছে 7, আমার সিকোস্টমির কোনো প্রয়োজনই নাই। এখন বাকি থাকে abdominoperineal resection of the colon and rectum, যেটা ডেফিনিটিভ ম্যানেজমেন্ট ফর রেকটাল কার্সিনোমা, কিন্তু এটা আমরা চুজ করব না। কেন? abdominoperineal রিসেকশনের ক্ষেত্রে আমাদের প্রাইমারি, যেহেতু আমাদের অবস্ট্রাকশন নিয়ে আসছে, আমরা রেকটাল ক্যান্সার ইভালুয়েশন না করে কখনোই প্রাইমারি রিসেকশনে যাব না। সেম গোস ফর
লেস মানে 5 নাম্বার অপশনটা, লো অ্যান্টেরিয়র রিসেকশন। লো অ্যান্টেরিয়র রিসেকশন আপার রেকটামে ম্যালিগনেন্সি হলে করা যায়, কিন্তু আমরা লো অ্যান্টেরিয়র রিসেকশন এক্ষেত্রে কেন চুজ করবো না? ফর দ্য সেম রিজন, যেহেতু আমরা পেশেন্টের এখনো আমরা স্টেজিং করি নাই, যেহেতু স্টেজিং করি নাই আমরা কোনো ধরনের কোনো ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যাব না। এই যে দেখেন সুন্দর মতো লো অ্যান্টো রিসেকশনের পরে কিন্তু একটা লুপ অ্যালাস্ট্রমির কথা ওরা মেনশন করে দিছে। মানে আপনি অ্যান্টো রিসেকশন করে কোলনটাকে আপনি হচ্ছে অ্যানাস্ট্রোমোসিস করে দিলেন, আর সাথে করে আপনাকে একটা অ্যালাস্ট্রমি করতে হবে টু প্রোটেক্ট ইউর অ্যানাস্ট্রোমোসিস। এরকম করে মেনশন করেই দেয় অপশনের মধ্যে। মানে শুধু যে অ্যান্টো রিসেকশন বা মানে একটা শুধু একটা পোর্শন এতটুকু মেনশন করে না সাধারণত, আমি যতটুকু দেখছি আর কি আমাদের পরীক্ষাতে। তো এরকম ভাবে ওরা রূপ কোলোস্ট্রমি করলো না অ্যালোস্ট্রমি করলো এরকম কিছু না কিছু ওরা লাগিয়ে দেয়, যার কারণে তার মানে আমাদের হচ্ছে কনস্ট্রাক্ট করবো হচ্ছে লুপ কোলোস্ট্রমি। ঠিক আছে? আপনাদের এই এতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? এখানে আচ্ছা। তাহলে না মানে বুঝতে জাস্ট আমাদের এক্সরের কথা আছে, কোনো এমআরআই নাই, স্টেজিং এর কথাও বলে নাই, এই জন্য আমরা অ্যাকিউট হ্যাঁ, ম্যানেজমেন্ট যেটা সেটাতে চলে গেলাম, তাই তো? হ্যাঁ, যেহেতু রেকটাল ক্যান্সার লার্জ বল অবস্ট্রাকশন বলছে, আমি আর বাদ বাকি কিছুর দিকে তাকাবোই না, আমি লুপ কোলোস্ট্রমি করে দিব, যেহেতু লার্জ বল অবস্ট্রাকশন নিয়ে আসছে এবং হচ্ছে রেকটাল ম্যালিগনেন্সি। এটা যদি অন্য ম্যালিগনেন্সি হতো তাও যে প্রথম এটা সিকোস্টমি হতো কখন, যদি 12 cm এর বেশি হয়ে যেত? হচ্ছে যদি আমাদের 12 সেন্টিমিটার বেশি হয়, মানে আমার রেকটাম সিকামটা তখন ফেটে চলে যাবে, বার্স্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি হচ্ছে তখন আমাদের সিকোস্টমি করা লাগে, যদি 12 সেন্টিমিটার বেশি বলতো। ঠিক আছে, তখন সিকমটাকে আমাকে হচ্ছে ডিকম্প্রেস করতে হবে, নাহলে ওটা আমার হচ্ছে পারফোরেশন হয়ে যায়। ইমপেন্ডিং রাপচার ইন্ডিকেট করে যদি সিকাল ডায়ামিটার আমাদের হচ্ছে 12 সেন্টিমিটারের বেশি হয়। তো রেকটাল আচ্ছা, ম্যালিগনেন্সিতে আসলে ডায়ামিটার এত বেশি হওয়ার কথা না, কারণ এটা তো পুরো কোলনকে ডাইলেটেড করে তারপরে সিকাম হুম হুম। পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাধারণত এটাতে সিকাল যদি ডায়ামিটার সিস্টেমিটা, হ্যাঁ আপু। এমআরআই এর কথা থাকে বা এনিহাও কোনো স্টেজিং এর কথা থাকে। আচ্ছা, এখানে যদি বলে যে আপনার হচ্ছে কোশ্চেনটা তখন কিভাবে দিবে আমি বলি, যে এরকম রেকটাল ক্যান্সার পাওয়া গেছে পেশেন্টকে আফটার ইনিশিয়াল লুপ কোলোস্টমি বলেই দিবে। লার্জ বল অবস্ট্রাকশন যদি বলে দেয় তাহলে মাস্ট বলে দিবে আফটার ইনিশিয়াল, যদি ইনভেস্টিগেশন চায় যে আফটার ইনিশিয়াল লুপ কোলোস্টমি, তারপরে হচ্ছে মানে হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট বা হোয়াট আর দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন ফর দিস পেশেন্ট, তখন হচ্ছে আপনাকে ইনভেস্টিগেশন চাইবে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন বা বেস্ট ইনভেস্টিগেশন। তখন যেহেতু রেকটাল ম্যালিগনেন্সি বলেছে আপনি চুজ করবেন হচ্ছে এমআরআই, আর যদি বলে দিত হচ্ছে সিগময়েড কোলন বা কোলনিক ম্যালিগনেন্সি হলে আপনি চুজ করবেন হচ্ছে সিটি স্ক্যান। ঠিক আছে, দেখেন এই যে এগুলো কোলনিক ম্যালিগনেন্সি, ওরা কিন্তু ইনভেস্টিগেশন হিসেবে একদম সুন্দর সিটি স্ক্যানের কথা বলে দিয়েছে যে ম্যালিগনেন্সি ডায়াগনোসিস করেছে ওরা সিটি স্ক্যান দিয়ে। ওরা এখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি নিয়ে আসে ওরা আগে সিটি স্ক্যান করে, হ্যাঁ সিটি স্ক্যান করে ওরা আসলে ডায়াগনোসিসটা করে। আর হচ্ছে রেকটামের ক্ষেত্রে আপনাকে মানে ইনভেস্টিগেশন অফ চয়েস ফর রেকটাল ম্যালিগনেন্সি হচ্ছে এমআরআই, কারণ আপনি হচ্ছে আচ্ছা, তাহলে এমআরআইও ধরেন আছে, হ্যাঁ স্টেজিংও বুঝে আছে, এমআরআইও দেয়া আছে, স্টেজিংও দেয়া আছে, সেক্ষেত্রে আমি কি তখন অ্যান্টিরিয়র রিসেকশন দিব? না, এমআরআই দেওয়া আছে আর স্টেজিং দেওয়া আছে। হুম হুম। ও, আচ্ছা এমআরআই স্টেজিং, আপু আপনি এমআরআই ছাড়া তো স্টেজিং করতে পারবেন না। না না, দুইটাই ধরেন কোয়েশনে দেয়া আছে, এমআরআইও ডান, স্টেজিং ডান, মানে এইভাবে হ্যাঁ, বলা আছে, হ্যাঁ, হ্যাঁ, ধরেন ওই হ্যাঁ, ইস্যুটাই অফ, হ্যাঁ তাহলে আমি এমআরআই অ্যান্সার কি ওরা দিব? বলেই দিবে যে আফটার ইনিশিয়াল এমআরআই পেশেন্টের হচ্ছে স্টেজিং টিএনএম স্টেজিং হচ্ছে, এই যে টিএনএম স্টেজিং অনুযায়ী তখন আপনি অ্যান্সার করবেন। তখন আপনি অ্যান্সার, তখন আপনার পরবর্তী ম্যানেজমেন্ট কি? এমআরআই তো ডান হয়ে গেছে, এখন আপনার হুম হুম। এমআরআই ডান মানে ইনভেস্টিগেশন শেষ, স্টেজিং শেষ। তখন কি আমি লো অ্যান্টিরিয়র রিসেকশন করব? আচ্ছা, তখন আপনাকে যেতে হবে যে হচ্ছে টি, ওই যে আমি আগে বললাম T3 না 4 টিএনএম স্টেজিং অনুযায়ী, যদি আপনার হচ্ছে এন পজিটিভ থাকে, বলে দিলে এন পজিটিভ, তখন আপনি হচ্ছে কম্বাইন্ড কেমো রেডিয়েশন বা রেডিয়েশনে হ্যাঁ যাবেন এন হ্যাঁ হ্যাঁ। পজিটিভ। আর যদি এন হুম। নেগেটিভ বলে মানে N0 বলে দেয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে টি এর অবস্থানটা কতটুকু। ঠিক আছে, যদি হুম। T3 পর্যন্ত থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন করতে পারেন, অথবা যদি প্রক্সিমাল রেকটামের কথা বলে দেয় সেক্ষেত্রে আপনি লো অ্যান্টেরিয়র রিসেকশনও করতে পারেন। দুইটাই কিন্তু এখন আসলে রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, মানে রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিজার। আসলে জিনিসটা কি হয়, আপনি যে কোনো ম্যালিগনেন্সি যখন আপনি রিসেকশন করবেন, আপনি সুন্দর কোশ্চেন করছেন, আপনাকে আমি এটা বলে দিই। আপনার যদি রেকটাল ম্যালিগনেন্সি আপনি রিসেকশন করতে চান বা যে কোনো ম্যালিগনেন্সি রিসেকশন করতে চান, আপনাকে 2 সেন্টিমিটার একটা রিসেকশন মার্জিন নিতে হয়। মানে হুম। হচ্ছে আপনার মাসের পাশে 2 সেন্টিমিটার নর্মাল আপনার টিস্যু নিয়ে আপনাকে রিসেকশন, ক্লিয়ারেন্স থাকবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারেন্স নিতে হয়। এখন যদি আপনাকে বলে দেয় যে তখন হচ্ছে এখান থেকে ওরা বলে দিবে, এখানে বলে দিয়েছে না 6 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ,
তখন ওরা হুম। বলে দিবে, যদি ওরা চায় যে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশনকে যদি ওরা অ্যান্সার হিসেবে চায়, তাহলে বলে দিবে যে হচ্ছে মাস হচ্ছে 2 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ, কথা বলে দিবে 2 সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ একটা মাস আছে যেটা প্রক্সিমাল পর্যন্ত আসতেছে। সেক্ষেত্রে তো আপনার অ্যানাল ভার্জ আপনি আর 2 সেন্টিমিটার মানে মাস লেশন ছাড়া আপনি কিভাবে নেবেন? তখন তো আপনার রিসেকশন করার কোনো সুযোগ নাই, তখন আপনাকে অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন বা রিসেকশন যেটাকে বলি, মানে আপনার রেকটাম অ্যানাল ক্যানাল পুরাটাই আপনাকে কেটে ফেলে দিয়ে আপনাকে এন্ড অ্যালোস্টমি করতে হবে বা এন্ড কোলোস্টমি করতে হবে, পার্মানেন্ট স্ট্রোমা করতে হবে। কারণ আপনার 2 সেন্টিমিটার রিসেকশন মার্জিনটা আপনি রাখবেন নিবেন, সেটা তো আপনার কোনো জায়গা নাই, অ্যানাল ভার্জ থেকে 2 সেন্টিমিটার ডিস্টেন্সই আপনার মাসটা উঠে গেছে। কিন্তু ফার্স্টে যে এই ম্যালিগনেন্সি যেটা আমার অ্যানাল ভার্জ থেকে 6 সেন্টিমিটার ডিস্টেন্সে গিয়ে আপনার মার্জিনটা, সেক্ষেত্রে কিন্তু আপনি 2 সেন্টিমিটার ডিস্টেন্সে আপনি একটা মার্জিন নিতে পারবেন। মানে হচ্ছে 6 সেন্টিমিটার দূরে থাকলে আপনি 4 সেন্টিমিটার রেকটাম অ্যানাল ক্যানাল রেখে আপনি রিসেকশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চুজ করবেন লো অ্যান্টার রিসেকশন অথবা আলট্রা লো অ্যান্টার রিসেকশন, যেটা অপশনে থাকুক যে কোনো একটা থাকবে, দুটা থাকবে না। 2 সেন্টিমিটার যদি বলে দেয় যে 2 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ বা 2 সেন্টিমিটার কম, তাহলে আপনি চুজ করবেন হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন বা রিসেকশন। আর যদি বলে দেয় যে এরকম ফার্স্ট যে 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, সেক্ষেত্রে আপনি লো রিসেকশন, অ্যান্টি রিসেকশন বা লো অ্যান্টি রিসেকশন বা আলট্রা লো অ্যান্টি রিসেকশন, যে কোনো একটাই অপশনে থাকবে, সেটার মধ্যে যেটা আছে সেটা চুজ করবেন। ঠিক আছে আপু? জি আপু। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে এই দুটো টপিকই নিয়ে আসছিলাম, আমার কাছে মনে হচ্ছে এই দুটো টপিক একটু আপু ভালো রাখতে ভালো। মানে আমরা হাই আর লো এই দুটোর পার্থক্য আমি বুঝি না। আচ্ছা, হাই অ্যান্টার রিসেকশন আর লো অ্যান্টার রিসেকশন, আচ্ছা জিনিসটা আসলে এটা হচ্ছে আর একটু ডিটেলস লাগে আসলে আমাদের এই এমআরসিএস এর মানে এমআরসিএস এর পার্ট এর জন্য লাগে না, যার কারণে আমি একদম পুরো একদম মানে সেন্টিমিটার ওয়াইজ হচ্ছে ভ্যালুটা আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না। হাই অ্যান্টার রিসেকশন মানে হচ্ছে আপনার রেকটামের, আমরা জানি তো রেকটামের তিনটা পোর্শন না, আপার রেকটাম, মিডল রেকটাম, লোয়ার রেকটাম। হাই অ্যান্টার রিসেকশন মানে হচ্ছে আপনি পেশেন্টকে সিগময়েড কোলন যেটা আছে, এটা ফার্স্ট আপনার সিগময়েড কোলন, আপনি সিগময়েড কোলনটাকে হচ্ছে কেটে ফেলে দিবেন, সিগময়েড কোলন আপনার থাকবে না। আপার রেকটাম মানে রেকটামের আপার পোর্শনটুকু, রেকটাম কিন্তু কাটতে হবে, আপার রেকটাম পর্যন্ত আপনি কেটে ফেলে দিবেন, ঠিক আছে? রেকটামের কিছু অংশ আপনি রেখে দিবেন, তারপরে আপনি বাকি অংশটুকুর সাথে রেস্টোরেশন করবেন, এটা হচ্ছে হাই অ্যান্টার রিসেকশন। মানে একদম রেকটামের আপার রেকটাম পর্যন্ত আপনি কাটলেন। লো অ্যান্টার রিসেকশন মানে কি? লো অ্যান্টার রিসেকশন মানে হচ্ছে আপনি এই যে মিডল পোর্শন অফ দ্য রেকটাম, এটার সেন্টিমিটারের সাইজ আছে, কত সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ কাটতে হয় এটা আছে, এই মুহূর্তে আমার মানে ওভাবে এক্স্যাক্টলি মনে নাই, আমি হচ্ছে জেনে জানাবো। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে জেনে জানাবো ইনশাল্লাহ। কিন্তু হচ্ছে ফার্স্ট আপনি যে মিডল পোর্শন অফ দ্য মিডল রেকটাম পর্যন্ত কেটে ফেলেন, শুধু লোয়ার পোর্শন অফ দ্য রেকটাম আপনি রেখে আসলেন, সেটা হচ্ছে আপনার লো অ্যান্টারোসেকশন। আরেকটা আছে আলট্রা লো অ্যান্টারোসেকশন, যেটা হচ্ছে আপনার ওই যে পেকটিনিয়াল লাইন আছে না, পেকটিনিয়াল লাইনের খুব 1 to 2 সেন্টিমিটার রেখে বাকিটুকু ওরা কেটে ফেলে, মানে রেকটামের প্রায় পুরোটা অংশই কেটে ফেলে, একটুখানি অংশ রেখে দেয়, ব্যানাল ক্যানেলের বা পেকটিনিয়াল লাইনের একটুখানি অংশ রেখে বাকিটুকু পুরো রেকটামটাই ফেলে দেয়, সেটা হচ্ছে আলট্রা লো অ্যান্টারোসেকশন। মানে আপনি যদি রেকটামের আপার পোর্শন কাটেন, হাই অ্যান্টার রিসেকশন চলে গেল, তারপরে যত নিচে নামবেন তত আপনার লো আসবে, আর একদম যদি হচ্ছে অ্যানাল ক্যানালের কাছ থেকে টিস্যু ফেলে দেন সেটা হচ্ছে আলট্রা লো। আমি হচ্ছে এক্সাক্ট হচ্ছে সেন্টিমিটারের ভ্যালুটা আপনাদেরকে জেনে জানাবো, এই মুহূর্তে আমার এক্সাক্ট সেন্টিমিটারের ভ্যালুটা মনে নাই, এটা খুব সম্ভব এইটা যতদূর আমি যে মনে পড়ছে যে এটা 2 সেন্টিমিটার, এটা মনে হয় 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার রেকটামের অংশ রেখে বাকিটুকু কেটে ফেলতে হয়, আমি এটা জেনে জানাবো। এটা হচ্ছে হাই, লো এবং আলট্রা লোর মধ্যে। এমআরসিএস পার্টের জন্য এত কিছু লাগে, মানে এই আলট্রা লো বা লো পোর্শনটা লাগে না, এটা সাধারণত হচ্ছে কোলোরেক্টাল সার্জারি ফেজ বি রেসিডেন্টদের জন্যই কোশ্চেনটা বেশি, ফেজ এদের জন্য অত বেশি জিজ্ঞেস করে না এই কোশ্চেনটা। তবু আমার জানা উচিত যেহেতু আমি কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট, আমি জেনে জানাবো ইনশাল্লাহ। আপু আর কোনো প্রশ্ন আছে? না আপা, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনি চাইলে শুরুর দিকের কোনো কোয়েশ্চেন যদি একবার দেখাতে চান দেখাতে পারেন, অথবা শেষ করতে পারেন, আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই। দেখা যাচ্ছে আমি একটু জেনেসিসের ব্যাপারে একটু বলে নিই। এখন জেনেসিস আউটলেয়ার আপনারা সবাই জানেন, জেনেসিসের হচ্ছে বর্ষা অফার চলছে 10 থেকে 20 জুলাই পর্যন্ত। এক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস যারা জেনেসিসের মেম্বার ছিলেন তাদের সবার জন্য হচ্ছে 20% ডিসকাউন্ট, এবং নতুন যদি কেউ জয়েন হতে চান তাদের জন্য 15% ডিসকাউন্ট চলছে 10 থেকে 20 জুলাই পর্যন্ত। এখানে বলে রাখি, এমআরসিএস পার্টে জানুয়ারি ডায়েটের জন্য আমাদের জেনেসিস এর হচ্ছে রেগুলার ব্যাচ আছে, দুই ধরনের ব্যাচ, একটা হচ্ছে অনলি ফ্রাইডেতে ক্লাস হবে, আর একটা হচ্ছে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার ক্লাস হবে, দুইটা ব্যাচই
একদম 24 ক্লাসেস, 24 টেস্ট এবং 24 সলভ ক্লাসেস থাকবে। 5টা হচ্ছে ইয়া মডেল টেস্ট বা হচ্ছে ফাইনাল সাবজেক্ট ফাইনাল টেস্ট, এবং 8টা হচ্ছে রিকল ক্লাসেস থাকবে। 2টা ব্যাচেই হচ্ছে সমান সুযোগ সুবিধা সমান। এখন যার যেই দিনে সুবিধা হয়, যদি কেউ অনলি ফ্রাইডে ব্যাচ করতে চান সেটাতে আসতে পারেন, আর কেউ যদি শনিবার সোমবার হচ্ছে 2 দিন এসে ক্লাস করতে চান সেটাও আপনাদের জন্য পসিবল। এবং এই অফারটা আমার কাছে মনে হয় ইটস এ হিউজ অপরচুনিটি, যেহেতু 20% ডিসকাউন্ট ফর প্রিভিয়াস ডক্টরস আর নতুন ডক্টরস এর জন্য 15% পর্যন্ত ডিসকাউন্ট আছে। আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্রস জিএসএম আলসারেটিভ কোলাইটিস থেকে নিয়ে আসছিলাম। ক্রস জিএসএম আলসারেটিভ কোলাইটিস এর মানে এই প্রিভিয়াস কোশ্চেন বলতে কি রিকলের কোশ্চেন সম্পর্কে বলতে চাচ্ছেন, নাকি এই স্লাইডে যেগুলো দেখিয়েছিলাম আপনি এগুলো? স্লাইডের গুলোই। স্লাইডের গুলো, আচ্ছা। তাহলে হচ্ছে আমাদের এই যে ক্রসের ক্ষেত্রে কোশ্চেন গুলো এই ধরনের কোশ্চেনই বেশি আসে, যে বললাম যেটা ক্রসের সাথে কোনটা বেশি রিলেটেড এবং হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর সাথে কোনটা বেশি রিলেটেড, এই ধরনের কোশ্চেনই বেশি আসে। অথবা ওই যে ফিচার্স দিয়ে বলবে ডায়াগনোসিস, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন বেশি আসে। দেখেন এখানে আমাদের ক্রসের সাথে কোনটা বেশি রিলেটেড সেটা জানতে চেয়েছে। এখানে মিউকোসাল আইল্যান্ড, গবলেট সেল ডিপ্লেশন, তারপরে হচ্ছে অ্যাটেনুয়েটেড মানে কমে যাওয়া, অ্যাটেনুয়েটেড সিমটমস ইন স্মোকার্স, এবং হচ্ছে টক্সিক মেগাকোলন, সবগুলোই হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর ফিচার্স মেইনলি। এবং হচ্ছে ফ্যাট রেপিং অফ দ্য টার্মিনাল আইলিয়াম, এটাই হচ্ছে ক্রসের ফিচার। এই জিনিসটা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন, মানে টার্মিনাল আইলিয়ামের ফ্যাট রেপিং এটা স্পেসিফিক্যালি ফর ক্রস, বাদ বাকিগুলো কিন্তু ক্রসে হতে পারে। টক্সিক মেগাকোলনও কিন্তু ক্রসে হতে পারে, কিন্তু বেশি হয় হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে, যার কারণে এগুলো মোর রিলেটেড টু আলসারেটিভ কোলাইটিস। এই সিমটমস রিলিফটা ছাড়া, সিমটম রিলিফ আলসারেটিভ কোলাইটিসে হয়, ক্রসে সেটা বাড়াই দিবে স্মোকিং, কিন্তু হচ্ছে এই মিকোসাল আইল্যান্ড তারপরে হচ্ছে গবলেট সেল ক্রসে থাকতে পারে, কিন্তু আলসারেটিভ কোলাইটিসে এটা বেশি থাকে। এই হচ্ছে জিনিসটা, এই ফ্যাট র্যাপিং ইন দ্য টার্মিনাল আইলিয়াম, এটা ইয়াতে রিকলের কোশ্চেন, রিকলের হচ্ছে এই অপশন দিয়ে হচ্ছে কোশ্চেন আসছে। তারপরে এই যে এখানে ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমি বলছিলাম ব্লাডি ডায়রিয়ার ক্ষেত্রে, ব্লাডি ডায়রিয়া, মিউকাস ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া উইথ মিউকাস, এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত মানে আলসারেটিভ কোলাইটিস ইন্ডিকেট করে। এবং কোলোনোস্কোপিক ফিচার ওরা বলেই দিয়েছে যে ডিফিউজ রেড একটা মিউকোসার কথা বলে দিয়েছে, মানে ডিফিউজ রেড মিউকোসা সেটা আমার রেকটাম থেকে শুরু করে সিগময়েড কোলন ইনভলভ করেছে, তার বাইরে সে ভালো আছে, মানে কন্টিনিউয়াস লেশন সিগময়েড কোলন পর্যন্ত গিয়ে শেষ। এখন আমি কি করব, পরবর্তীকালে দেখা গেল ধীরে ধীরে উইথ টাইম সেটা পুরো কোলনকে ইনভলভ করলো, কিন্তু আইলামকে ইনভলভ করলো না। ইনিশিয়ালি রেকটাম থেকে সিগময়েড কোলনে ছিল, পরবর্তীকালে পুরো কোলন ইনভলভ করলো, আইলাম ইনভলভ করলো না, মানে একদম ডিরেক্ট বলেই দিয়েছে যে এই জিনিসটা আসলে এখন আলসারেটিভ কোলাইটিস। এখন তাহলে আমাদের ডায়াগনোসিসটাকে আলসারেটিভ কোলাইটিস। এখানে আবার এপিথেলিয়াল ডিসপ্লাসিয়ার কথা বলছে। আমি এক্ষেত্রে এক্সট্রা করে একটা কথা বলেছিলাম যে ধরেন এই ফিচারই বলে দিল, সবকিছুই বলে দিল হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া। এখন আমি সার্জিক্যাল অপশন কি চুজ করব, কারণ আমি বলছিলাম যে হচ্ছে ক্রসের ক্ষেত্রে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে আমাদের সবই অপশন আছে, টোটাল সাবটোটাল কোলেক্টমি, এনকোলোস্টমি, মিউকোসিস্টুলা, এগুলো এক এক ক্ষেত্রে কোশ্চেন অপশন আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমাদের বলে দিয়েছে যে হাই গ্রেড এপিথেলিয়াল ডিসপ্লাসিয়া, আমি এই পটেনশিয়ালি ম্যালিগনেন্ট সেগমেন্টটা রাখবো না, আমি তো ডিরেক্টলি হচ্ছে প্যান প্রক্টোকোলেক্টমিতে চলে যাব, পোরা কোলন রেকটাম ফেলে দিব। ঠিক আছে, কোলন রেকটাম ফেলে দিব। তারপরে হচ্ছে অ্যানাল ক্যালেটা শুধু আমি রেখে দিতে পারি, অ্যানাল ক্যালেটা রেখে দিলে পরবর্তীকালে আমি এই ক্ষেত্রে আইলাল পাউচ ফর্মেশন করে দিতে পারি। কারণ আমি বলছি যে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস হচ্ছে আইলামে কখনোই হবে না, যার কারণে আইলাল পাউচ হচ্ছে একটা রেস্টোরেটিভ অপশন ফর আলসারেটিভ কোলাইটিস। কিন্তু যদি ক্রনস হতো আমি কখনোই আইলাল পাউচের দিকে যাবই না। এই আচ্ছা, এখন আসি ক্রসের কিছু ফিচার না বলে দিচ্ছে, দেখেন হুইচ আর নট টিপিক্যাল অফ ক্রস। এক্ষেত্রে সবকিছুই হচ্ছে ক্রসের ফিচার এক্সেপ্ট ফর দা সিউডোপলিপ, যেটা আমাদের হচ্ছে সাধারণত আলসারেটিভ কোলাইটিস এ দেখা যায়। এই যে দেখেন সুন্দর হুইচ আর নট, আমরা অনেক সময় কি করি পরীক্ষার হলে এই যে নট কথাটা খেয়াল করি না, ওরা কিন্তু নট রিলেটেড কোশ্চেন দেয়। আর এই জিনিসটা আমি এবার আমাদের পরীক্ষাতে খেয়াল করেছি যে হচ্ছে ওরা এই নট অথবা লিস্ট ফার্স্টে কোন একটা কোশ্চেন ওরা লিস্ট ইম্পর্টেন্ট বা লিস্ট পসিবল কজ জানতে চেয়েছে, ওরা হচ্ছে লিস্ট এবং নট কথাগুলোকে কিন্তু বোল্ড করে দেয়। কিন্তু ওই মুহূর্তে তারপর আমরা এত বেশি এক্সাইটেড থাকি যে বোল্ড করা অক্ষরটা আমাদের চোখে পড়ে না। আমার পড়ে নাই, আমি হচ্ছে এরকম নট ছিল, নট বোল্ড করা ছিল, তারপর আমি আনসার অপশন গুলো দেখে দেখতেছি আল্লাহ অনেকগুলো অপশনে তো মিলে যায়, অনেকগুলো অপশনে তো মিলে যায়। পরে আবার নতুন করে কোশ্চেন পড়তে গিয়ে দেখি যে ওরা নটটা চাইছে, বোল্ড করা ছিল তারপরে স্কিপ হয়ে যায়। তো আপনারা একটু কোশ্চেনটা খেয়াল করবেন ভালো মতো, এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট।
থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি আপনাদেরকে জানানো কিছু কিছু। আপু আপনাকে আরেকটু ডিস্টার্ব করি, অবশ্যই বলেন। যাদের সেপ্টেম্বরে পরীক্ষা এখন আসলে কি করা উচিত? রিকল করা উচিত। শুধু রিকল? হ্যাঁ, রিকল করা উচিত। আপনাদের আসলে ভয় দেখানোর জন্য বলছি না, আমি রিকল যতটুকু সলভ করেছি আমি দেখেছি সেপ্টেম্বর ডায়েটের কোশ্চেনটা একটু আহ, কঠিন হয় আমার কাছে মনে হয়েছে, আমার হায় পার্সোনাল। আল্লাহ, হায় আল্লাহ। না না না, এখানে একটা সুবিধা আছে। কেন সুবিধা আছে? আপনার কোশ্চেন কঠিন হলে কাটমার্ক কমে যাবে। তো আপনার হচ্ছে আমি আবার বলি, আপনি এমআরসিএস পার্ট এতে কত মার্কস পেয়েছেন কেউ আপনাকে জীবনেও জিজ্ঞেস করবে না। আপনি 300 পেলেও পাস, আপনি 190 পেলেও পাস, কাটমার্ক যেটা সেটা পেলেও পাস। আপনি মোটামুটি 200, যদি 200 বা 200 আপনি মার্কস তুলতে পারেন, আপনার হচ্ছে আপনি মোটামুটি সেফ। তার মানে আপনার 100 মার্ক, 100টা আপনার হচ্ছে কোশ্চেন আপনি ভুল করতে পারেন, আপনার হাতে ভুল করার অপশন আছে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আর আমি বলবো রিকল করতে। রিকল হচ্ছে এই যে আমি আপনাদেরকে যেভাবে পড়িয়েছি, আমি কিন্তু চাইলে আপনাদেরকে বলে দিতে পারতাম যে এটা, এটার অ্যান্সার হবে এইটা, বাদ বাকি না না আপা, আপনার ক্লাস মাশাআল্লাহ ভালো লাগে, এই জন্য আপনাকে আসলে কষ্ট দিয়ে আগের দিনও কষ্ট দিয়েছি। কোনো সমস্যা নাই আপু। সরি আমি আপা। আমি রিকলটা আমি এভাবে পড়িয়েছি কেন, আপনাদেরকে কোশ্চেন গুলো আপনার রিকলটা প্লিজ এভাবেই পড়বেন। এভাবে একটা পড়লে আপা যেটা হয়, মানে এই টপিকসে যে কোনোটা আসলে কনফিডেন্স থাকে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এভাবে আসলেও পারা যাবে ইনশাল্লাহ। রিকলটা হচ্ছে অনেকে আমারই দেখা, আমার পরিচিত একজন আছে, সে রিকলের কোশ্চেন পড়ে কোশ্চেনের সাথে অ্যান্সার মুখস্থ করে ফেলতো। নেভার এভার ডু দ্যাট, প্লিজ দয়া করে এই কোশ্চেন এই কাজটা করবেন না। রিকল থেকে আপনার হুবহু কোশ্চেন আসে না, আসে মানে কোনো কোনো ডায়েটে, যেমন আমাদের ডায়েটে পেপার 1-এ 85 কমন ছিল, পেপার 2-তে টপিক কমন ছিল প্রায় 80%-এর মতো টপিক কমন ছিল, মানে রিকলের কোশ্চেন গুলাই ঘুরে পেঁচিয়ে দিয়েছে। আপনাকে তো কোশ্চেন হুবহু দিবে না ওরা, আপনাকে সমস্ত অপশন পড়তে হবে, অপশন রিলেটেড কোনটা কেন হচ্ছে কোনটা কেন হচ্ছে না। রিকল করবেন এবং অপশন গুলো বুঝে পড়বেন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। অপশন গুলো বুঝে পড়া যে এই অপশনটা কেন আমি ডিসকার্ড করছি, এই অপশনটা আমি কেন বাদ দিচ্ছি, এইটা। রিকলের পড়ার টেকনিক হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে এই কোশ্চেন গুলো সলভ করালাম এভাবেই। আপনি কোশ্চেন পড়বেন, অপশন গুলো প্রত্যেকটা দেখবেন, কোনটা কেন বাদ দিচ্ছেন আপনার নিজের মাথায় একটা আনসার সিলেক্ট করবেন যে এই কারণে আমি এই অপশনটা বাদ দিলাম। রিকলটা বুঝে পড়লে, রিকল রিলেটেড টপিক পড়লে আমি নিশ্চিত আপনার পাশ হয়ে যাবে ইনশাল্লাহ। আনলেস আল্লাহ যদি কোনো খারাপ কিছু লিখে না থাকে, আল্লাহর উপর আসলে বলার কিছু নাই, সৃষ্টিকর্তার উপরে। কিন্তু মানে রিকলের উপর আপনি যদি খুব বুঝে পড়েন, সলভ করে পড়েন, রিকলের টপিকটা বুঝে পড়েন, আপনার পাশ হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি অনেকখানি সময় ধরে পড়ালাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপা।